নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি দি দীক্ষিত জীবনে। আমাদের সাথে আছে মিস্টার অনির্বাণ নন্দী। আর উনি একজন খুবই ভালো মানুষ। ভালো মানুষের সাথে উনি প্রফেশনালি একজন যোগা থেরাপিস্ট অ্যান্ড ওয়েলনেস কোচ। তো অনির্বাণ নন্দীর দিকে আমি এখন একটু যেতে চাই। স্যার, আপনাকে নমস্কার। স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ স্যার। বিষয়টা হচ্ছে যোগ বিষয়টাকে নিয়ে বহু বছর ধরে পড়াশুনো এবং বিভিন্ন রকম সাধনা করার পর আমরা আজকে এসেছি। হুম। আজকে টুকটাক কিছু জানবো সুস্থ থাকার জন্য। আজকে আচ্ছা। একটি চাবিকাঠি পাবেন, যে চাবিকাঠির থ্রুতে আপনি সুস্থ থাকতে পারবেন ওষুধ ছাড়া। হ্যাঁ, এটার সাথেই আমাদের আজকের পডকাস্ট বা যেটাই আপনি মানে সুস্থ থাকার জন্য যে আপনি যে আজকে টিপস পাবেন স্যারের কাছে, ওইগুলো শুরু করি। স্যার, আপনাকে প্রথম আমার প্রশ্ন আছে যে যোগা জিনিসটা কি? মানে যোগাটাকে যদি কেউ মানে যোগা জানে না, তো ওকে আপনি যোগাটা কিভাবে বোঝাবেন, আর যোগ সূত্রটা কিরকম ভাবে বোঝাতে চাইবেন ওকে? দেখুন, বিষয়টা যে যোগা কি, এই বিষয়টা কিন্তু বিশাল বড় প্রশ্ন, হ্যাঁ। যেখানে অনেক বিষয় আছে যোগাকে এক্সপ্লেন করতে গেলে। তবে একটা ছোট্ট বিষয় দিয়ে এক্সপ্লেন করি, সেটা হচ্ছে যোগা ইজ টু দ্য সেলফ, ফর দ্য সেলফ অ্যান্ড থ্রু দ্য সেলফ। ওকে। মানে যে কোনো কিছুকে জানতে গেলে আমাদের প্রকৃতি আমাদের মধ্যেই সমস্ত ডিসকভারি দিয়ে রেখেছেন। সো মানুষই আজকাল মানে ধরুন লাস্ট কয়েক হাজার বছর ধরে যে বিবর্তনের মাধ্যম দিয়ে মানুষ আজকে এই মডার্ন এজে এসেছেন, তো প্রচুর ডিসকভারি এখানে হয়েছে। তো নেচার আমাদের মধ্যেই সেই ডিসকভারি গুলো দিয়ে রেখেছিলেন। যোগ এমন একটা মাধ্যম, থ্রু দ্যাট মিডিয়া, এই মাধ্যমের থ্রুতে আপনি সেলফ ডিসকভারি করতে পারেন। ওকে। আজকাল আমরা সমস্ত কিছু ডিসকভারি শুনেছি, জানি, শিখেছি, বাট সেলফ ডিসকভারি বা নিজেকে ডিসকভারি করা ইজ আ ভেরি চ্যালেঞ্জিং, এবং যোগ একটা মাধ্যম যার মাধ্যমে আমরা সেই সেলফ ডিসকভারিটা করতে পারি। মানে যোগাটা একটা কথা এক্সারসাইজের চেয়ে অনেক বেশি কিছু একটা। অফকোর্স, অবশ্যই, কারণ এক্সারসাইজ, যোগা মানে শুধু এক্সারসাইজ নয়। আমরা যদি যোগার ডেফিনেশন দেখি, সেক্ষেত্রে আমরা ঋষি পতঞ্জলির নাম অনেকেই শুনে থাকবো। তো সেখানে প্রায় 4,500 বছর আগে ঋষি পতঞ্জলি তার লেখনীতে আমরা রিটেন ফর্মে যোগের বিষয় প্রথম সেখানে পাই। এবারে উনি ওনার যে যোগ সূত্রা, ওখানে আমাদের যোগটা, এই যোগাই 8 লিম্বস, অষ্ট অঙ্গে যোগা আচ্ছা। এক্সপ্লেন করেন, যার মধ্যে দুটো পার্ট থাকে বেসিক্যালি। একটা হচ্ছে বহিরঙ্গ যোগা, যেটা সাধারণত আমাদের আগেরকার দিনে একটি আগেকার দিনে সাধারণত ছিল যে গুরুকুলে শিক্ষাটা ছিল। হ্যাঁ, হ্যাঁ। তো গুরুকুলে শিক্ষার পরে তারপরে একটা টাইম পরে আমাদের কাছে ডিসিশন ছিল, যেমন আমরা মাধ্যমিকে বা আর্টসে যাবো নাকি সায়েন্সে যাবো, আমরা ডিসিশন থাকে, বা কমার্সে যাবো। হুম। তখনও আমরা ব্রহ্মচর্য নেবো নাকি সাংসারিক জীবনে ফিরে আসবো, এই ধরনের একটা বিষয় ছিল। আচ্ছা। তো সেক্ষেত্রে এই বহিরঙ্গ যোগা যেটা, এটা সবার জন্য, যারা সংসারে থাকে তাদের জন্য। যম মানে সংযম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, এই যে পাঁচটা বিষয়, এই হুম। পাঁচটা বিষয় যে কোনো মানুষের জন্যই ছিল, এবং আজও যদি এই মানুষ এই পাঁচটা বিষয়ের মধ্যে রাখে, সে কিন্তু একজন সঠিক মানুষ হতে পারবে। আচ্ছা। এবারে যখন অন্তরঙ্গ যোগা, যোগা ইন ইনার সোল যেটা বললাম, সেটা যদি হয়, সেক্ষেত্রে ধারণা, ধ্যান, সমাধি, মানে কোনো একটা বিষয় নিয়ে আপনি যখন অনেক দূর পর্যন্ত এগোচ্ছেন, হুম। একটা সম্যক ধারণা ওই পার্টিকুলার বিষয়ের উপর হবে। তো সেটা হতে হতে আপনি ধীরে ধীরে যখন মনটাকে সেই বিষয়টার উপর কেন্দ্রীভূত করবেন, করতে করতে দেখবেন সমস্ত অন্যান্য থটস গুলো মানে চলে যেতে থাকবে, এবং আস্তে আস্তে আপনার মনটা ওই বিষয়ের উপর কনসেন্ট্রেটেড হতে থাকবে, এবং হতে হতে যে কেন্দ্রীভূত হবে মনটা, তখন সেটাকে আমরা ধ্যান বলছি। কোন একটা বিষয়ের উপর সম্পূর্ণভাবে উৎসর্গ করা নিজেকে। এবার যখন এই উৎসর্গ করার লেভেলটা আমরা ধীরে ধীরে ফিজিক্যাল বডি ছেড়ে, আমরা অনেকেই দেখেছি, কালিদাস, ঋষি বাল্মীকি, হুম। ওনার গায়ে ইডিপি হয়ে গিয়েছিল, অনেকে শুনেছি আমরা। তো এবার বিষয়টা কেন হয়, তার কারণ হচ্ছে আমরা ধীরে ধীরে ফিজিক্যাল বডিটাকে তখন একটা আহ সেই এক্সিস্টেন্সটা ধীরে ধীরে ছেড়ে দিতে শুরু করি, তখন সোলটার উপরে কনসেন্ট্রেশন আসে, এবং সোল, যেটাকে আমরা ফিজিক্যাল বডির উপর ডিপেন্ডেন্ট নয়, সেক্ষেত্রে আমরা এই ধ্যান করতে করতে আমরা একটা সমাধি লেভেলে চলে যায়। ওকে। খুবই ভালোভাবে বোঝালেন অনির্বাণ স্যার। এবার স্যার, আপনার জীবনে যোগাটা ইন্ট্রোডাকশন কোন এজে গিয়ে হয়, আর আপনি কি করে বুঝতে পারেন যে আপনি এই যোগাটাকে নিয়ে বা এই যোগসূত্রকে নিয়ে আগে এগিয়ে যাবেন?
দেখুন, আমার যদি কথা বলেন তাহলে অ্যাকচুয়ালি যোগা আমি শুরু করেছিলাম ক্লাস 2 থেকে, মানে when I was in around 7 years old, ওকে। 7 বছর বয়স থেকে। তারপরে যোগটাকে আমরা শুধু ওই এক্সারসাইজ বলেই জানতাম বা আসন বলেই জানতাম, এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। তো তারপরে যোগটা যখন আমি অনেকগুলো যোগের বিভিন্ন রকম স্পোর্টস করেছি, ন্যাশনাল পর্যন্ত খেলেছি, হুম। তো তারপরে মনে হলো যোগটাকে নিয়ে পড়াশোনা করা যায়। সো Okay. ছোট থেকেই ভালো লাগা এবং ভালোবাসা, এবং সাথে সাথে আমার কাছে মানে আমি এমন একটা অভিজ্ঞতা করেছি যেখানে আমার মনে হয়েছে যে আমি এমন নয় যে বাই চান্স আমি এখানে, বাই চয়েস আমি ইন যোগা। বিকজ আমি একটা টাইম এরকম ছিল, 10 বছর একটা কর্পোরেটে জব করেছি, সেই কর্পোরেটে সিনিয়র ম্যানেজার পোস্টে ছিলাম, আচ্ছা। আমার লাইফ ওয়েল সেটেলড ছিল। কিন্তু আলটিমেটলি আমি দেখলাম এই যে সেলফ ডিসকভারি বা একটা কর্পোরেট লাইফ, আমরা সকলেই হুম। জানি কি সিচুয়েশন হয়। হ্যাঁ। 10 ঘন্টা ডিউটি করা, একদিন সপ্তাহে ছুটি, দ্যাট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। ওকে। মানে আলটিমেটলি বিষয়টা হচ্ছে সকলকেই যোগে শরণাপন্ন হতে হবে। অ্যাকচুয়ালি এটাই বিষয়, যাতে আমরা দেখি বড় বড় আইআইটিয়ানস বা ধরুন আরো বড় বড় জায়গাতে যারা বিভিন্ন রকম বড় বড় স্টাডি করেছেন, তারা আলটিমেটলি মানে তাদের ইপ্সিত জিনিস এই যোগাই হয়েছে, হুম। ওনারা যোগা এটা সত্যি কথা। এটা একটা বিষয়। হ্যাঁ, আপনি যে মানে ন্যাশনাল খেলার কোনো এক্সপিরিয়েন্স আপনি যদি কোনো শেয়ার করতে চান, বা আপনার কোনো কম্পিটিশন যেটা আপনার মানে খুব স্পেশাল আপনার জন্য, যদি আপনি ওটা অডিয়েন্সের সাথে শেয়ার করতে চান তাহলে প্লিজ। দেখুন, সকলের জীবনেই বিভিন্ন রকম এই যোগা এজ আ স্পোর্টস যখন আমি করতাম, সেটাও একটা সকলের জীবনে একটা ইম্পর্টেন্ট মোড় আছে। আমারও এরকম এসেছিল যেখানে আমি ইন্টারন্যাশনাল মানে ন্যাশনালে পজিশন পেয়েছিলাম, ওকে। অল ইন্ডিয়া বেসিসে। তো এবারে দ্য প্র্যাকটিস ওয়াজ ভেরি টাফ, মানে প্র্যাকটিসটা খুব টাফ। দিনে দুবেলা প্র্যাকটিস করা, দুপুরবেলা ওই মাফলার জড়িয়ে মানে এই সল্টলেক স্টেডিয়ামের মধ্যে হ্যাঁ। খুব প্র্যাকটিস করা, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি টাফ। বাট এইটা করতে করতে আলটিমেটলি আপনি যখন একটা রেজাল্ট পাবেন, তখন মনে হয় যে না, ওই ওয়ার্থ টাফনেসটা ইট অনেক ছিল। ইজি হয়ে যায়। অ্যাবসলিউটলি। যোগা বা যোগসূত্রটা আপনার জন্য মানে স্পিরিচুয়ালি কতটা আপনাকে হেল্প করেছে লাইফে, বা আপনি ওটার পিছনে যে স্পিরিচুয়াল সায়েন্সটা, ওইটা যদি আপনি আমাদের অডিয়েন্সকে বোঝাতে চান, তাহলে কিরকম ভাবে আপনি সিম্পল টার্মসে বোঝাতে পারবেন? দেখুন, বিষয়টা হচ্ছে যোগা বা যোগ সূত্রা যদি বলি, শুধু যোগ সূত্রা নয়, যোগের বিভিন্ন বিষয়ে যে সমস্ত লেখনী রয়েছে আপনি পড়লে একটা সেলফ ডেফিনেশনের বিষয় আছে, মানে আপনার সেলফ ডিসকভারির বিষয় আছে। আপনি যখন এটা পড়বেন, এটা কিন্তু অন্য কিছুকে মানে অন্য কোনো ধর্ম বা অন্য কিছুকে রিপ্রেজেন্ট করে না। কালকে আমি পড়াচ্ছিলাম, আমাদের বিভিন্ন রকম পড়াশোনা হয় এই বিষয়টা নিয়ে, ঠিক আছে? আচ্ছা। তো বিষয়টা হচ্ছে এটাই যে আমরা যখন এই বিষয়টাকে নিয়ে জানবো, তখন ওয়ে অফ লাইফ, জীবনের বাঁচার একটা উপায় পাবো। আর যোগা মানে শুধু কোনো একটা হ্যাবিটস বা প্র্যাকটিস নয়, দিস ইজ অ্যাকচুয়ালি দি ওয়ে অফ লাইফ। আপনি যদি সত্যি এই বিষয়টার উপরে আপনি মানে ফোকাস করেন, তাহলে বুঝতে পারবেন যে জীবনের সমস্ত আনন্দ, মানে এমন নয় যে আনন্দটা বড় বড় বিজনেস করলে, টাকা পয়সা ইনকাম করলে বা কিছু। এই বিষয়টা যখন যোগটার জীবনে যুক্ত হবে, তখন একটা অদ্ভুত প্রফুল্লতা নিজের মধ্যে আসবে। এটা খুব ইম্পর্টেন্ট। আপস এন্ড ডাউন সবার জীবনে আসে, আপনারও থাকবে, আমারও থাকবে, আছেও, আমাকে আসছে দিনেও হয়তো করতে হয়। হুম। বাট অ্যাকচুয়ালি সমস্ত সিচুয়েশনকে বাঁচা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ওয়ে অফ লাইফ। এখন একটা নতুন জিনিস বেরিয়েছে, এটা হলো মডার্ন যোগা। মডার্ন যোগা আর ট্রেডিশনাল যোগা স্টাইলের মধ্যে মানে আপনার কি মনে হয় যে ডিফারেন্সটা কোথায়, আর মডার্ন যোগাটা ল্যাক করছে নাকি ট্রেডিশনাল যোগা দিয়ে বেটার? আপনি এটার ব্যাপারে কিছু বলতে চান? দেখুন, আমরা যদি আজ থেকে ধরুন 100 বছরের স্টোরি দেখে নিই, যে কোনো বিষয় বিবর্তন মানে অভিব্যক্তি, এইগুলো দিজ আর কমন, এগুলো সব বিষয়ে থাকবে। সিচুয়েশন অনুযায়ী যে কোনো কিছুই মডিফিকেশন হয়, যে কোনো কিছুতেই। ধরুন আমরা নিজেরাও আমাদের ড্রেস পোশাক বা যে কোনো খাবার দাবার, আমরা যত লোকেশন চেঞ্জ করব, তত লাইফস্টাইল বদলাবে। তো যোগের ক্ষেত্রেও তাই, এটাও বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী আলাদা হয়েছে। আজকের দিনে সাধারণত যোগ যদি দেখি, তাহলে বেশিরভাগ সেটা জুম্বার দিকে গেছে, মানে এইগুলো, এই টার্মগুলো আজকের দিনে শুনছি। এরিয়াল যোগা, জুম্বা বা এই ধরনের এই যে জিনিসগুলো, এইগুলো অ্যাকচুয়ালি মানে আমরা যোগের বিভিন্ন রকম ফর্ম করেছি, যেখানে যোগের সাথে একটা এন্টারটেনমেন্ট যুক্ত হয়েছে। আচ্ছা। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে যোগা যখন আপনি করছেন, তখন মানে বিভিন্ন রকম ব্যায়াম, এক্সারসাইজ এগুলো যখন করছেন, these are actually the highest number of flexibilities. ওকে। এবারে কি হয় যে, এবার আপনি প্রশ্ন করতেই পারেন, এত যদি বেনিফিটেড হয় যোগা, তাহলে সবাই যোগমুখী নয় কেন? হুম। তার কারণ ওই একটাই, ফিজিক্সের রসদ আর লিটারেচারে, বাংলাতে বা ইংলিশে লিটারেচারের রসদ, এটা সবাই পায় না।
যারা পায় তারা বুঁদ হয়ে যায় বিষয়টাতে। এবারে ধীরে ধীরে সবাইকেই আসতে হবে, যোগ তো একটা ওয়ে অফ লাইফ, বাঁচার একটা জীবনশৈলী। তো এখানে সবাইকেই আসতেই হবে, আজ হোক বা কাল, সেটা সিচুয়েশনে পড়ে হোক বা নিজের থেকে। কিন্তু যোগটা ব্রাশ করা, ঘুমানো এর মতোই, এটাও একটা বিষয়। ট্রেডিশনাল যোগাটা প্লাসটা কি? মানে যদি আমরা মডার্ন যোগাটা, আপনি এরকম বললেন যে একটু এন্টারটেনমেন্ট বেসিসটা বেশি মডার্ন যোগাতে, বা ট্রেডিশনাল যোগাতে সেটা মানে আলাদাভাবে, মানে আলাদা রকম কিরম ভাবে মডার্ন যোগা দিয়ে? ভালো প্রশ্ন। বিষয়টা হচ্ছে, আমরা যদি একটু যোগটাকে নিয়ে আরো একটু গভীরে ভাবি, তাহলে বুঝতে পারবো যোগটার বিবর্তন ঠিক এইভাবে হয়েছে। মানে আমি আজ থেকে ধরুন 4 বছর আগে, সরি 400 বছর আগের কথা যদি মানে ইভেন থাউজেন্ডস ইয়ার্স আগো, এই যে যোগের যে বিবর্তন হয়েছে, এটা অনেক বেশি তখন স্পিরিচুয়াল ছিল, হুম, তাই না? মনস্তাত্ত্বিক ছিল। ধীরে ধীরে এটাকে আরো বেশি আমরা এটাকে ফিজিক্যালি নিয়ে আসছি। আচ্ছা। তার কারণ হচ্ছে, প্রথম কথা, সবাই এই এখন যদি কথা বলি মডার্ন এজে, পিপল আর স্ক্যাটার্ড, দেয়ার আর থাউজেন্ডস অফ রেসপন্সিবিলিটিস অন দি পিপল। হুম, আমাদের বাড়িতে এসি আছে, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, এই সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট আছে। এদের সমস্ত যত বেশি জিনিসপত্র বাড়ছে, তত বেশি রেসপন্সিবিলিটিস বাড়ছে, তত বেশি ফ্রাস্ট্রেশন বাড়ছে। তার ঠিক। কারণ এগুলো সবকিছুই তো একটা ফোকাস দিতে হয় সবকিছুতেই। তো এবারে যত বেশি আমরা এইরকম বিষয়ে উপর মনোনিবেশ করছি, তত বেশি আমরা স্ক্যাটার্ড হচ্ছি। আর যত বেশি স্ক্যাটার্ড হচ্ছি, তত বেশি স্পিরিচুয়াল বিষয়গুলো আমাদের জীবনে রিলেটেড হয়ে যাচ্ছে। কিন্তু আজকের দিনে মানুষের মনোসংযোগ বা মনটাকে, এই যে মেডিটেশন, থটলেস মাইন্ড, দিস ইজ নেক্সট টু ইম্পসিবল, করতেই পারছে না মানুষ, আচ্ছা। স্ক্যাটার্ড। তো সেই জন্য এইবার যোগমুখী করার জন্য এইগুলো একটা উপায়, যেখানে ফিজিক্যালি আমরা দেখবো, ফিজিক্যালি ফিটনেস এর দিকে ফোকাস করছি, কিন্তু আলটিমেটলি ফিজিক্যালি ফিটনেস করতে করতে আমরা স্ট্রেস, অ্যাংজাইটি এগুলোতেও আসছি। এগুলো সাইকোলজিক্যালি বা মেন্টালি একটা ইম্প্যাক্ট। তো ধীরে ধীরে এর একটা ব্যালেন্স অবশ্যই থাকা দরকার। থাকা দরকার। যেটা আমরা ফিজিক্যালিতে ঝুঁকছি পুরোপুরি, ফিজিক্যালি হ্যাজ টু বি দেয়ার, বাট সাথে সাথে মানসিক একটা মানসিক। আহ ভালো সিচুয়েশন হওয়া দরকার। হুম, এটাই একটা, মানে যোগাটা, ট্রেডিশনাল যোগাটা মানসিকের ওপরে খুবই ভালোভাবে কাজ করে, এটাই স্যার অবশ্যই বলতে চাই। আমরা তো মানে এইভাবেই শুরু হয়েছে যোগ, মানে আগে তো আমরা জানতাম এই রাজযোগ বা ধরুন এই ধ্যান যোগ, আগে আমরা ধ্যান যোগের নাম শুনেছি, গোরক্ষনাথ, মৎস্যেন্দ্রনাথ, মানে 7 যোগীদের নাম শুনে, যার থেকে অ্যাকচুয়ালি যোগটা আমরা পাই। তো ওখানে যোগা ইজ অল অ্যাবাউট দি স্পিরিচুয়ালিটি, তাই না? তো এই স্পিরিচুয়াল বিষয়গুলো মনস্তাত্ত্বিক, ধীরে ধীরে আমরা সেটাকে আরো বেশি ফিজিক্যাল। যেমন ধরুন এই অষ্টাঙ্গিক যোগা প্রথমে পড়ানো হতো। হুম। প্রথম 5টা ভাগ ধরুন, এটা ফিজিক্যাল, আচ্ছা। তাই না? ডেইলি লাইফস্টাইলের মধ্যে পড়ছে। তো এই ট্রেডিশনাল যোগাটাকে নিয়ে আমরা আজকের পডকাস্টটা কন্টিনিউ করব। আমরা জানবো যে অরিজিনালি যোগাটা কিরকম, যোগা বা যোগসূত্রটা কেমন, আর এইটাকে নিয়ে পরে আমরা আরো ডিসকাশন করব। স্যার, যোগাতে এসে যদি কোনো বিগিনার আপনার কাছে শিখতে আসে, তো নিজেকে প্রথমে কি কি কিরকম ভাবে শুরু করতে পারে যোগাটা আপনার কাছে, আর কি কিরকম বেনিফিট করবে ও আপনার এই যোগা করে? দেখুন, বিষয়টা হচ্ছে, যোগা যখন একটা বিগিনার শিখতে আসেন, যিনি কিছু জানেন না, হ্যাঁ। প্রথম দরকার হচ্ছে, আমরা যে কোনো কিছুতেই একটা, যখন যোগের প্র্যাকটিস করি, তখন একটা ব্রিদিং এর পরিবর্তন আসে শরীরের মধ্যে। ওকে। কারণ আমাদের যে অক্সিজেন মলিকিউল গুলো আমাদের পুরো মাসেলস এর মধ্যে স্প্রেড করে যখন যোগা করি, এই অক্সিজেনের নিডসটা বেড়ে যায়, ঠিক আছে? তো সেই জন্য আমার মনে হয় প্রথম শুরু করা ডিপ ব্রিদিং দিয়ে, যাতে করে পুরো শরীরের মধ্যে যত ভালো করে অক্সিজেনের সার্কুলেশন হবে, তত আপনার এনার্জি লেভেলটা পাবো, প্রথম। দ্বিতীয় হচ্ছে স্ট্রেচিং। স্ট্রেচিং মানে আমাদের মাসেলস এর মধ্যে কন্ট্রাকশন। এই কন্ট্রাকশন গুলো যত ভালো হবে, হুম। সাধারণত কি হয়, যে আমরা আমরা হরাইজন্টাল স্ট্রেচ করলাম, বা আমরা আনুভূমিক ভাবে মানে স্ট্রেচ করলাম, ঠিক আছে? তো এই স্ট্রেচিং যখন করব, সেই স্ট্রেচের পরে আমরা যখন প্রথমে ডিপ ব্রিদিং করলাম, তারপরে স্ট্রেচিং করলাম, যেমন আমরা যেভাবে করাই, প্রথমে মন্ত্র চ্যান্টিং করলাম, মন্ত্র চ্যান্টিংটা একটা স্ট্রং ডিপ ব্রিদিং ও হয়ে গেল। তারপরে এবার স্ট্রেচিং করলাম, স্ট্রেচিং এর পর আমরা এবারে টুইস্টিং এ যেতে পারি। অনেক সময় ওয়ার্মিং আপ, বিভিন্ন রকম এক্সারসাইজ হতে পারে, এটা করতে পারি, এটা করে শুরু করতে পারি। প্রথম যারা বিগিনার হয় তারা মানে মানে মিস্টেক গুলো কোথায় করে, দেখুন, এটা কি? বিষয়টা হচ্ছে, বিগিনারদের প্রথম মিস্টেক হচ্ছে ওই কোন একটা ইউটিউব ভিডিও দেখে বাড়িতে শুরু করে দেওয়া। হ্যাঁ।
দেখুন ব্যাপারটা হচ্ছে আহ, আমরা ওষুধের সাইড এফেক্ট পাই, অন্যান্য সমস্ত বিষয়ে সাইড এফেক্ট পাই, কিন্তু আমাদের এটা একটা ধারণা রয়েছে যে যোগা যে কোনো কিছুই করা যেতে পারে, কোনো সাইড এফেক্ট নাই। এটা ভুল ধারণা। ওকে। যোগাতে সাইড এফেক্ট রয়েছে, ঠিক আছে? তো সেই জন্য আমরা যখনই প্রথম প্রথম শুরু করছি, যখন আমরা জানি না, উই আর নট এক্সপিরিয়েন্সড, তো তখন অবশ্যই কেউ কেউ একজন অভিজ্ঞ কাউকে সাথে রাখা বা তার গাইডলাইন্সে করা খুব জরুরি। কারণ ইউটিউবে যে ভিডিও থাকে তার কোনো অথেন্টিকেশন থাকে না, ঠিক আছে? তো সেই জন্য আমরা যেখানেই যাই, আমি কোনো একটা পার্টিকুলার সোশ্যাল মিডিয়ার কথা বলছি না, কিন্তু নিজের নিজের থেকে করার থেকে ইনিশিয়ালি শুরুটা করা, একটা অবজারভেশন করা খুব জরুরি। যদি কেউ নতুন যোগা করা শুরু করে তাহলে ও নিজের বডিতে ডিফারেন্সটা কতদিন বা কত মাস পর দেখতে পারে? এটা তো লেভেল অফ প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। তো আমার মনে হয়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে আমি বলতে পারি, যেখানে আমি মানে যোগাতে প্রায় 2012 সাল থেকে আমার যোগা অ্যাজ আ প্রফেশন আমার। তো বিষয়টা হচ্ছে, যখন আমরা কোনো কেউ প্র্যাকটিস করে, সেক্ষেত্রে অন্ততপক্ষে সে যদি 2 থেকে 3 মাস করে, তাতেই কিন্তু সে একটা ভালো রেজাল্ট ভালো পেতে পারে। রেজাল্ট পায়। অলদো এই যোগাতে চেঞ্জটা হঠাৎ করে তো হয় না, গ্র্যাজুয়ালি। তো সেক্ষেত্রে সে স্লাইটেস্ট চেঞ্জ গুলো ধীরে 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 সেটা হতে থাকে। ব্রিদিংটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট মানে খুবই যোগার। ভালো। ওটা নিয়ে যদি আপনি কিছু এক্সট্রা যদি কিছু আমাদেরকে যদি একটু একনলেজ বা এনলাইটমেন্ট দেন। দেখুন, বিষয়টা হচ্ছে ব্রিদিং এর অনেকগুলো পার্ট আছে, আমরা পড়াশোনাতে সেই সমস্ত বিষয়গুলো পড়াই। তো বেসিক যেটা জিনিস, সেটা হচ্ছে আমরা সাধারণত সব সময় স্যালো ব্রিদিং নিই, যেটা আমাদের শরীরের জন্য কখনোই ভালো না। স্যালো ব্রিদিং মানে শর্ট ব্রিদিং, ওকে। যেটা আমাদের অক্সিজেনের যে নিডসটা, ব্রিদিং এয়ারের যে নিডসটা, সেটা পূরণ করতে পারে না। তো অন্ততপক্ষে ফোকাস কিছুদিন ফোকাস রাখার পর এটা আমাদের রিফ্লেক্স অ্যাকশন বা সহজাত ক্রিয়াতে চলে আসবে। সেটা হচ্ছে আমরা ইনিশিয়ালি ডিপ ব্রিদিং এ ফোকাস করতে পারি। ডিপ ব্রিদিং যখনই ফোকাস করব কিছু সময়ের জন্য বা এন্টায়ার ডেতে, তখন দেখবো অটোমেটিকলি আমাদের মধ্যে এনার্জি লেভেলটা ঠিক আছে, কারণ এনার্জি লেভেলটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি ব্রিদিং। তো এবার ব্রিদিংটা যত স্মুথ এবং ভালো হবে, তত আমাদের এনার্জি লেভেল ভালো হবে, আমাদের অর্গ্যানস গুলো প্রপার নিউট্রিশন পাবে। ওকে। আর অর্গ্যানস গুলো প্রপার নিউট্রিশন পেলে সিস্টেম অর্থাৎ তন্ত্রগুলো ভালো কাজ করবে, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, সে যে কোনো ধরনের সিস্টেম হোক, এই সিস্টেম গুলো ভালো কাজ করবে যদি ওদের কনজিকিউটিভ অর্গান গুলো প্রপার ফুয়েলিং পায়। তাই না? সো ব্রিদিং খুব ইম্পর্টেন্ট। ব্রিদিং যদি মানে কেউ কারেক্টলি করছে না, ওটাও কিরকম ভাবে বুঝতে পারবে? কেন কি আমরা তো মানে বুঝতে পারি না প্রথম এসে যে ব্রিদিংটা আমাদের ঠিক হচ্ছিল না। আপনি যেরকম বললেন শ্যালো ব্রিদিংটা, তাহলে ওটা ডিটেক্ট কিরকম করবে যে ও শ্যালো ব্রিদিংটা করছে? দেখুন, শ্যালো ব্রিদিং ডিটেক্ট করবে বলতে, আপনি একটা জিনিস দেখতে পাবেন যে আমরা ছোট ছোট ব্রিদিং নিই, ব্রিদিং এর যে দৈর্ঘ্য, আচ্ছা, এটা খুব শর্ট হয়। মানে ওটা কত সেকেন্ডস এর হলে ওটা ওরকম একটু মানে ক্ষতিকারক? দেখুন, সাধারণত কি হয় যে আমরা যখনই আপনি এটা দেখবেন না, আপনি আপনি সবাই আপনারা প্র্যাকটিক্যালি এটা হ্যাঁ, হয়তো চাক্ষুষ করেছেন। হ্যাঁ। আপনারা দেখুন, কখনো কারোর সাথে যদি খুব মানে গরম বাক্যালাপ হয়, বা ধরুন কোনোভাবে আপনি খুব রেগে আছেন, সেই সময় দেখবেন আপনার হার্টবিট অনেক ফাস্ট রান করবে, পালস অনেক ফাস্ট পড়বে, আর সেই সময় ব্রিদিং এর লেভেলটা অনেক ছোট হয়ে যাবে, 2 সেকেন্ড 3 সেকেন্ড এরকম ব্রিদিং হবে। তো সেক্ষেত্রে আমরা যখনই লং ব্রিদিং নিতে চাই, ঠিক আছে, যেটা অ্যারাউন্ড 5 সেকেন্ডস বা তার উপরে, ঠিক আছে, তো এই লং ব্রিদিংটাকে আমরা চেষ্টা করব, যখনই নর্মালি লং ব্রিদিং, খুব খুব কঠিন কিছু করার দরকার নেই, খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু করার দরকার নেই। সারাদিন যদি আপনি অন্তত পক্ষে 5 মিনিট 5 মিনিট করে দুবার তিনবার করে যখন যেখানে সময় পান, এই একটা লম্বা ব্রিদিং নিয়ে নেন, তাহলে কিন্তু এনার্জি লেভেলটা একদম ঠিক ফার্স্ট ক্লাস থাকবে। ঠিক আছে? ওকে। এটা খুব ইম্পর্টেন্ট। সূর্য নমস্কারটা হলো একটা খুবই একটা বিখ্যাত একটা আসনের মধ্যে পড়ে। মানে ওটা মোটামুটি সব জায়গাতেই হয়। তাই বলুন তো জিমে অনেক জিমে করে, আর যোগাতে তো হয়ই। তো ওটার যে সূর্য নমস্কারটা একটা মানুষ রোজ করে বা ডেইলি বেসিসে একটা প্র্যাকটিস করে, তো ওটার বেনিফিট ওনার কি কি করে হতে পারে? দেখুন, সূর্য নমস্কার ইজ আ প্র্যাকটিস, যেখানে অনেকগুলো বিষয় রয়েছে। যেমন যদি বেসিক লেভেলে বলি, তাহলে the practice consists of all major joints আর মাসলস এর মধ্যে একটা আমাদের কন্ট্রাকশন বা ফ্লেকশন এক্সটেনশন হয়। আচ্ছা। যাতে করে কি হয়, আমাদের সম্পূর্ণ শরীরে যত মাসলস আছে এবং জয়েন্ট আছে, সেই সমস্ত কিছুতে একটা ইম্প্যাক্ট দেয়।
তারপর সূর্য নমস্কারে বিভিন্ন রকম মন্ত্রাস আছে, সূর্যায় নমঃ, মিত্রায় নমঃ, ওকে, হিরণ্যগর্ভায় নমঃ। এটা তো নতুন, এই এটা জানতাম না। হ্যাঁ, এই যখনই এটা করছে তখন we are connecting our self মানে আমার বডি টু দি স্পিরিচুয়াল এক্সিস্টেন্স। তাতে করে কি হয়, সূর্য প্রণাম আমাদেরকে একটা কম্বাইন নিয়ে দেয়। অনেকে আমি দেখেছি, আমার কাছে অনেকে এসেছে, স্যার আমি প্রতিদিন 50, 60, 100 টাইম সূর্য নমস্কার করি। তো সূর্য নমস্কার ইজ এ ওয়ান এন্ড অনলি থিংস যেটা আপনি একটা এন্টায়ার বডির একটা ইন্টার ফ্লেক্সন এক্সটেনশন বা পাবেন। যেরকম আমরা আমরা জানি আপনি একটা লাইফস্টাইল এন্ড ওয়েলনেস কোচ, তো আপনি লোকেদেরকে এরকম কি অ্যাডভাইস দেবেন যাতে ওদের মানে ওদেরকে মর্নিং উঠে করে এরকম কিছু কটা জিনিস কি করা উচিত যাতে ওদের রুটিনটা একটা রুটিনের মধ্যে একটা এনার্জি পান না, সেটা ওনারা কি একটা শুধু ফোকাস মর্নিং আছে? এ না এন্টায়ার ডে তে? আপনি এন্টায়ার ডেও বলতে পারেন বা মর্নিং এ, মানে বেশিরভাগ মর্নিংটাই বললে ভালো হয়। দেখুন, বেসিক্যালি আমরা যদি শুধু মর্নিং এর কথা বলি, হুম, মর্নিং এ দুটো জিনিস আমাদের শরীরের দরকার হবে। ওকে, দেখুন, আপনার প্রয়োজন হবে না আপনি প্রতিদিন যোগা করছেন বা না করছেন, ম্যাটার করবে এই দুটো বেসিক জিনিসে। যখন আমরা ঘুমোই টেম্পোরারি প্যারালাইসিস হয়ে যায় আমাদের শরীর, আমরা না স্ট্রেচ করব, স্ট্রেচিং করব, শুয়ে শুয়ে করতে পারি, দাঁড়িয়ে স্ট্রেচিং, তারা আসন যেরকম ওই স্ট্রেচিংটা সোজা হয়ে তুলে, বা সাইড স্ট্রেচিং করলাম, ঠিক আছে, বা শুয়ে যে টুইস্টিং হয়, 2 থেকে 5 মিনিট লাগবে টোটাল। আমরা এটা করে নেবো কারণ আমাদের মাসলস এবং জয়েন্ট সমস্তগুলো স্টিফ থাকে। সকালে যখনই আমরা উঠতে যাই তখনই হঠাৎ করে মনে হয় যে আর শরীর যেন দিচ্ছে না, ঠিক আছে। এই জয়েন্টের এই যখনই করে ফেলবো তখনই আমাদের মাসলস গুলো এবং আমাদের জয়েন্ট গুলো ইজি হয়ে যাবে। ইজি হলে এটা খুব ভালো হবে যে টু স্টার্ট দি ডে ওয়েল। দ্বিতীয় জিনিস হচ্ছে, আমাদের সকালবেলা আমাদের সারাদিনে একটা ওয়াটার নিডস আছে শরীরে, বডি ওয়েট অনুযায়ী, আপনার ডেইলি লাইফস্টাইল অনুযায়ী, আপনার এনভায়রনমেন্ট অনুযায়ী। তো এবারে আমাদের সকালে উঠে অন্তত পক্ষে কিছুটা অ্যামাউন্ট অফ ওয়াটার ইনটেক করা দরকার। সেটা লেমন ওয়াটার হোক, ফ্রেশ ওয়াটার হোক, নর্মাল ওয়াটার হোক, যে কোনো বিষয়ই হোক। অনেকে জিরা দিয়ে ওয়াটার বানায় বা ডিটক্স ওয়াটার বানায়, সে যেটাই নিক, সকালে উঠে অন্তত পক্ষে এটা যদি করেন আপনার পুরো ইন্টেস্টাইনটা, আমাদের আমাদের আমরা যদি পুরো পৌষ্টিক তন্ত্রটা দেখি, ঠিক আছে, পুরো পৌষ্টিক তন্ত্রটা ক্লিন থাকে, সে এই জলটা দিলে না পরিষ্কার সাফ হয়ে যায়, ধুয়ে যায়। এটা করলে আমার মনে হয় এই দুটো হ্যাবিট, সিম্পল হ্যাবিট, আমরা অনেকে করেও থাকি হয়তো। বেসিক যে প্রবলেম হয়, কনস্টিপেশন প্রবলেম, অনিদ্রার প্রবলেম, এই সমস্ত সমস্যাগুলো বা ড্রাউজিনেস এর প্রবলেম, এগুলো কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যাওয়ার চান্সেস থাকে। এবার তো আমরা জানলাম যে কি করা উচিত, এখন আমরা জানতে চাই যে কি না করা উচিত। যেরকম আমি এক্সাম্পল দিচ্ছি, অনেকজন সকালে উঠে হ্যাঁ, যাতে মানে যাদের একটু কনস্টিপেশন প্রবলেম হয় বা যাদের স্টুল ক্লিয়ার হয় না, তো ওরা প্রথমে একটা লিকার চা বা দুধ চা খায়। বা অনেকজন যারা ইয়াং আছে তারা সকালবেলা উঠেই একটা স্মোকিং করতে যায় আর কি। তো অন্য কি মানে এরকমই যে কি কি জিনিস করা উচিত না? বিষয়টা হচ্ছে, কয়েকদিন আগে আমি যে অ্যাপার্টমেন্টে থাকি, আচ্ছা, তো ওখানে মানে একজন ভদ্রলোকের সাথে কথা হচ্ছিল। তো উনি বললেন যে সকালবেলা উঠে ওনার একটু লেভেল অফ যদি ড্রিঙ্ক না নেন, ড্রিঙ্ক ড্রিঙ্ক, মানে বুঝতে পারছেন, হ্যাঁ, আচ্ছা, না নেন, তাহলে সকালে গিয়ে স্টুল পরিষ্কার হয় না, ঠিক আছে। আমরা অনেককেই দেখি সকালে উঠে ওই সাদা একটা কাঠি হয় না, যেটাতে লোকে নেয়, আপনি হ্যাঁ, স্মোকিং এর কথা বলছেন, তো ওই জিনিসটা না করলে বোধহয় বেরোয় না ভালো করে। আমরা কর্পোরেটে অনেকেই কাজ করি, কর্পোরেটে ইভেন আমি দেখেছি যে একটু স্মোকিং আলাদা জোন থাকে। হুম, তো একটু কাজের ফাঁকে যদি 10 মিনিট অন্তর অন্তর মানে 1 ঘন্টা অন্তর অন্তর একটু স্মোক না করা যায়, তাহলে কাজে ফোকাসটা ঠিক আসে না। তো এইগুলো হচ্ছে আপনি আপনার মতো বানিয়েছেন, মানে আচ্ছা, এইগুলোর কোনো বিশেষ জাস্টিফিকেশন নেই যে আপনার এই পার্টিকুলার হ্যাবিট না হলে আমাদের শরীর চলবে না। আপনি শরীরকে এই পার্টিকুলার হ্যাবিটে ট্রেন করেছেন যে আমি বোধহয় সারাদিনে অমুক একটা হ্যাবিট আছে যে XYZ হ্যাবিটটা না করলে আমার দিনটাই বৃথা চলে যায়, ট্রু, তাই না? তো সেই জন্য যদি হ্যাবিট আপনার বানাতেই হয় তাহলে সঠিক প্রপার ফুডের হ্যাবিট বানান, সঠিক নিদ্রার হ্যাবিট বানান। তো সকালবেলা দেখুন, বিষয়টা হচ্ছে এই যে কনস্টিপেশনের কথা তুললেন, এই যে সকালবেলা আমরা যখন ভালো করে প্রপার ওয়াটার ইনটেক করব, ঠিক আছে, এবং শরীরকে যদি এই ট্রেনিংটা দিয়ে রাখি, তো এই কনস্টিপেশনটা অনেকখানি কিন্তু সাইকোলজিক্যাল। তো শরীরকে যদি এই ট্রেনিংটা দিয়ে রাখি তাহলে খুব দরকার। আরেকটা বিষয় আমার মনে হয় যেটা করা আমার মনে হয় না, এটা এটা করলে আরো বেটার হয়, যে ঘুম থেকে উঠেই ধড়পড়িয়ে উঠবেন না সোজা হয়ে, হুম, দেরি হোক আর যাই হোক। হুম, প্রথম কথা হচ্ছে আমরা শুয়ে থাকি আর চিত হয়ে সোজা উঠি,
কখনো উঠবো না, সাইড ঘুরে উঠবো। সোজা উঠলে ব্যাকে প্রেসার পড়ে, যে কোনো মুহূর্তে লেগে গেলে মুশকিল। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা সবসময় শরীরটা আগে মুড়ে নেবো, একটু এদিক পাশ ফিরলাম, মুড়লাম, হাতটাকে সোজা করলাম, গা ভাঙিয়ে যেগুলো শুয়ে শুয়ে এগুলো করলাম, 2 থেকে 5 মিনিট এটা করার পর আস্তে আস্তে উঠবো আরামসে। এমন 3টে কি হ্যাবিট একটা ইন্ডিভিজুয়াল লাইফটা মানে আজকের যদি ও ফলো করে, তো 1 মাস পর বা 2 মাস পর এমন 3টে কি হ্যাবিট মানে নিজের ডেইলি রুটিনে ইনক্লুড করলে ও নিজের মধ্যে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ দেখতে পারবে। মানে চেঞ্জ বলতে এনার্জি লেভেলে, স্লিপ লেভেলে, এই দুটো জিনিসের যাতে ও মানে ডিফারেন্স দেখতে পারে বা এক্সেট্রা আরো কিছু হতে পারে এটা ডিফারেন্স দেখতে পারে। দেখুন, এটা এটা একটা খুব ভালো প্রশ্ন। আমি প্রচুর বার এটা পেয়েছি যে স্যার কি করবো যাতে ওভারঅল হেলথটাকে ভালো রাখা যায়, ঠিক আছে? তো বিষয়টা 3টে বিষয় আমি বলবো, এই 3টে বিষয় যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা 100% সুস্থ থাকবেন, দুম করে আপনার অসুস্থতা আসবে না এবং বডিতে রেগুলার বেসিসে মেনটেনেন্স হতে থাকবে। প্রথম বিষয় হচ্ছে আমাদের ফুড হ্যাবিটস। দেখুন, নিউট্রিশন প্লেজ অ্যারাউন্ড 70 to 80% রোল ইন আওয়ার ওয়েলবিং। আপনি যতই যোগা করুন, ফিজিক্যাল এক্সারসাইজ করুন, নিউট্রিশনটা খুব জরুরি। তো আমরা নিউট্রিশনটা আমরা একটা ফলো করব, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে গুড হ্যাবিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজেস। ফিজিক্যাল মুভমেন্ট বা ফিজিক্যাল এক্সারসাইজটা হওয়াটা খুব দরকার। আমরা যে কোনো সিচুয়েশনে যে কোনো দিন রেগুলার বেসিসে আমাদের বাড়িতে ধরুন ইলেকট্রনিক গ্যাজেট, এসি আছে, ফ্রিজ আছে বা বাইক কার আছে, তো এগুলো সবগুলোই রেগুলার বেসিসে একটা মেনটেনেন্স করা দরকার, ঠিক আছে? ঠিক একইভাবে আমাদের লাইফেও আমাদের শরীরেও একটা রেগুলার মেনটেনেন্সের প্রয়োজন আছে। আর সেই কারণেই আমরা যখনই বা মানে প্রাত্যহিক জীবনে কিছু রেগুলার বেসিসে ফিজিক্যাল এক্সারসাইজ করলে আমাদের ব্লাড ফ্লোটা ভালো হবে এবং শরীরের সমস্ত অর্গানস গুলো ঠিক থাকবে। অ্যান্ড 3 নম্বর ইজ রেস্ট। ওকে। রেস্টটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এই জন্যই, তার কারণ হচ্ছে যদি আপনার রেস্টটা ঠিক না করতে পারি তাহলে কিন্তু আপনার ব্রেন প্রপার ফাংশন করবে না। রেস্ট মানে মানে ঘুমোচ্ছেন মানে ব্রেন শুধু যে রেস্ট পায় তা না, ব্রেনের মধ্যে ডেড সেলস গুলো ক্লিয়ার হয়, ঠিক আছে? তো এই রেস্টটা অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ রেস্ট আমরা যদি ফিমেলের ক্ষেত্রে দেখা যায় অ্যারাউন্ড 7 to 8 আওয়ার্স, মেলের ক্ষেত্রে 6 to 7 আওয়ার্স বা 8 আওয়ার্স। তো এইটা যদি রেগুলার বেসিসে কমপ্লিট রেস্ট হয় তাহলে কিন্তু শরীর এমনি সুস্থ থাকে। স্যার আজকে আমরা আর একটা টপিক নিয়ে ডিসকাস করতে চাইবো। ওকে। এখন লোকেরা দেখছি ওয়েদার চেঞ্জের পরই খুবই মানে ডাক্তারখানার বাইরে একটা বিশাল বড় একটা লাইন। বেশিরভাগ কমন ফ্যাক্টরটা হলো মানে কমন ডিজিজটা হচ্ছে হয়তো ফ্লু, মানে কোল্ড ফ্লু হচ্ছে, মানে ঠান্ডা লাগছে, ঠান্ডা কাশি ওরকম। তো এটা লোকের সাথে এত এত মানে কেন হচ্ছে, এত বেশি রেটে কেন হচ্ছে যে এখন বুড়ো থেকে বাচ্চা সবাই ওয়েদার চেঞ্জের শিকার হচ্ছে, তো এরকম কেন হচ্ছে? দেখুন, মানে এই বিষয়ে যদি আমরা প্রথম দুটো বিষয় উঠে আসে, একটা হচ্ছে আমাদের ইমিউনিটি। ইমিউনিটিটা খুব ইম্পর্ট্যান্ট এখন। আর দ্বিতীয় বিষয় হলো একটা টেম্পারেচারে যখনই আমাদের ডিসব্যালেন্স হচ্ছে বাইরে, যেমন ওয়েদার চেঞ্জ হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের শরীরকে একটা বেসিক টেম্পারেচার মেনটেন করতে হয় বডিতে, which is around 37 ডিগ্রি। এবার শরীরের মধ্যে অটো মেকানিজম থাকে সেই টেম্পারেচারটা ও মেনটেন করে। এবার বাইরে যখনই চেঞ্জেস হয় তখনই আমরা সেইটাকে নিতে পারি না খুব ইজিলি। আর যারা নিতে পারে না তাদের জন্য বিভিন্ন রকম ইনফ্লুয়েঞ্জা বা বিভিন্ন রকম সমস্যাগুলো আছে। এবং এটার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাচ্চাটা কেমন ভাবে ছোট থেকে বড় হয়েছে। আগেকার দিনে এসব কম ছিল, তার কারণ বাচ্চারা ছোট থেকেই অলরেডি মানে ওই ধুলোতে খেলাধুলো করা, বিভিন্ন রকম জার্ম তার শরীরে এসেছে এবং সে ইম্প্যাক্টেড হয়েছে এবং তার অ্যান্টিবডি সেইভাবে তৈরি হয়ে গেছে, তাই না? কিন্তু আমাদের এখন ক্ষেত্রে আমরা তো মাঠই দেখতে পাই না। হ্যাঁ। ইভেন আমি অনেককে দেখি এরকম যারা কোনোদিন সূর্যের আলোই দেখেনি, মানে বাড়ি এমন ভাবে একটা জায়গাতে জানালা নেই কোনো দিকে, স্যার আমাদের তো কোনো জানালা নেই, সকালবেলা সানবাথ নেবেন একটু উঠে, সানবাথ নেওয়ার কোনো পজিশনই তাদের নেই। তো আমরা তো নেচারের দ্বারা তৈরি, প্রকৃতির থেকে যদি দূরে চলে যায় তখন এই ধরনের সমস্যাগুলো হয়। এবারে ওয়েদার চেঞ্জটা যখনই অ্যাডাপ্ট করতে পারে না, এই যে আপনি বাচ্চাটাকে একদম পুরো আতু আতু করে মানুষ করলেন, সেটা খুব ভালো কেয়ারফুলি মানুষ করলেন, কিন্তু যখনই এই ইমিউনিটির এই মধ্যে দিয়ে উনি যান না, বাচ্চাটা যায় না, তখনই এই ধরনের সমস্যা হয়। বড়দের ক্ষেত্রেও এখন তাই, ওই সমস্যাটা হয়। এবার বড়রা যত তাড়াতাড়ি অ্যাডপ্ট করে নিতে পারে, বাচ্চারা সেটা পারে না। তো সেক্ষেত্রে একটা বিষয় সলিউশন হতে পারে, ঠিক আছে? সেটা হচ্ছে ভেপার নেওয়া। ভেপার এমন একটা জিনিস যেটা আমাদের বডির পুরো টেম্পারেচারটাকে ব্যালেন্স করে।
আর সেম ভাবে রেগুলার বেসিসে যদি আপনি এক্সারসাইজে থাকেন তাহলে কিন্তু আপনার ইমিউনিটি লেভেলটা অনেকখানি বেটার হয়। খুব তাড়াতাড়ি আমাদের শরীর অ্যান্টিবডি তৈরি করে ফেলতে পারে বা ধরুন ওর নেসেসারি প্রোটেকশন গুলো নিয়ে নিতে পারে। এই টপিকটা দিয়ে একটা এতে আসতে হবে, আপনি যেরকম বললেন সানবাথটা, সানবাথের ইম্পর্টেন্সটা লোকেরা এসে এখন বুঝতে পেরেছে অনেক ভাবে। আপনি যদি বলতে পারেন যে সানবাথ নেওয়ার রাইট টাইমটা কটা থেকে কটা অবধি? দেখুন, সান বাথের জন্য সব থেকে যেটা নেসেসারি সেটা হচ্ছে সান। ঠিক কেন কি আছে, আমি অনেকজনকে দেখেছি দুপুর 12টার সময় বেরিয়ে বলছে আমি সানবাথ নিচ্ছি, ওটা তো সানবাথ মনে হয় না হয়। দেখুন বিষয়টা হচ্ছে এই সানবাথ নেওয়ার টাইমটা ভ্যারি করবে সম্পূর্ণ ওয়েদারের উপর। আচ্ছা। তো এবারে বিষয়টা হচ্ছে আমরা সাধারণত সকালবেলা সানবাথটা নিতে বলি গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে সকালবেলা আমাদের সূর্যের আল্ট্রাভায়োলেট রেটা কম থাকে সকালবেলায়, যে একদম সকালের দিকে যে সূর্যের রোদটা আসে। অলদো আমরা যদি ইফ আই টক অ্যাবাউট দি উইন্টারে 12টা 1টা 2টো নিতেই পারে, অসুবিধে কিছু নেই, কারণ ওই সময় আমরা রোদটা পাই, তাই না? সকালবেলা শীতের সকালবেলা রোদটা এতটাই নরম ইয়ে থাকে, সেটা সেক্ষেত্রে অনেক বেশি ইম্প্যাক্টফুল যদি শীতকালে ঠান্ডাতে আমরা যদি দুপুরবেলাটা নিই। এবারে যদি গ্রীষ্মকালে নিচ্ছেন সেটা সকালবেলা নেওয়াটা better। সকালবেলায় মানুষজন যদি শুনেছি যে ভোর 6টা থেকে 7টা ওরকম কিছু বা 8টা অবধি। দেখুন এর ফিক্স কোনো টাইমিং নেই, তবে যখন আপনার প্রপার সানলাইটটা পাবেন তখন সানবাথটা তখনই নেওয়াটা মানে, মানে যদি অতটা যদি না করতে পারেন but তাহলে যখন মানে সানটা ইম্পর্টেন্ট, সানবাথটা ইম্পর্টেন্ট। সানবাথের জন্য সান ইম্পর্টেন্ট, তাই তো সানবাথটা নাকি? ইম্পর্টেন্ট, হ্যাঁ। সেই জন্য ওটা ডিপেন্ড করে ওয়েদার অনুযায়ী। কখনো দেখলেন শীতকালে ওয়েদার 6টার সময় আপনি অন্যরকম দেখতে পাবেন, হ্যাঁ, গ্রীষ্মকালে অন্যরকম। তা তো ঠিক। এটার টাইমিংও সেইভাবেই চেঞ্জ হয় ওয়েদার। আর ওয়েপার থেকে আরেকটা এতে আসলাম যে আমাদের যোগাতে একটা জিনিস হয় যেটা হলো জার্নি। বিষয়টা হচ্ছে যদিও আমাদের স্টিমের সাথে জলনেতির কোনো কানেকশন নেই, তবে আমরা যদি প্রাচীনকালের চিকিৎসা ব্যবস্থা দেখি, তখন তো এই ডক্টর বা এই এত কিছু ছিল না এখনকার যে মডার্ন সায়েন্স আমরা দেখি। তো তখন 6 ধরনের ক্লিনজিং প্রসেস পাই: ধৌতি, বস্তি, নেতি, কপালভাতি, প্রাতক, নৌলি। তো এবারে এই যে আহ, ধৌতি, বস্তি, নেতির কথা বললাম, নেতির মধ্যে আপনি বললেন জল নেতি। তো জল নেতি একটা নেতি পট যেটাকে বলে নেতি পট থাকে। তো জল নেতি বেসিক্যালি আমরা অনেকে দেখেওছি, এক নাজাল দিয়ে আমরা নেতি পট দিয়ে যদি জলটাকে দিই, অন্য নাজাল দিয়ে ঘুরে এসে সেই জলটা বেরোয়। তো এতে যে ন্যাজাল প্যাসেজ যেটা আছে সেই ন্যাজাল প্যাসেজটা ক্লিয়ার হয়। এরকম অনেক সময় অনেকের আছে যাদের এই ঠিক ব্রেনের এই এরিয়াতে, ঠিক আছে, আমাদের ফ্রন্টাল এরিয়াতে একটা পেন আছে, এই রিলেটেড টু মাইগ্রেনের পেন বা এই ধরনের পেন। সো এইগুলোর ক্ষেত্রেও এটা কাজে দেয়। তো সেক্ষেত্রে কি হয় যে আমরা রেগুলার বেসিসে যদি অন্ততপক্ষে জলনেতি করে রাখি, তাহলে আমাদের ন্যাসাল প্যাসেজটা ক্লিয়ার হবে। সেক্ষেত্রে অনেকের আছে দেখবেন পলিপের সমস্যা, এটাও কিন্তু আমরা রেগুলার বেসিসে যদি করে থাকি মানে ন্যাসাল প্যাসেজটা ছোট হয়ে যায়। ইভেন অনেকে আছে যারা খারাটে নেয়, হুম। তাই না? হুম। তো সেক্ষেত্রে যদি আমরা এই ধরনের রেগুলার বেসিসে একটা এক্সারসাইজ করতে পারি, আর ঈষৎ মানে নর্মাল ওয়াটার থেকে একটু ঈষৎ উষ্ণ জল নিয়ে তাতে একটু যদি নুন দেওয়া যায় দিতে পারে, আর না দিলেও নাও অসুবিধা নেই। এবার এক ধরনের নেতি পট পাওয়া যায়, সেটাতে আপনার জল নেতি পট সার্চ করলেই পেয়ে যাবেন। তো এবারে লেফট দিয়ে নেবেন, রাইট দিয়ে বের করেন, আবার উল্টো দিকটা করলেন, দেখবেন প্রথম প্রথম হতে অসুবিধা হবে, ড্রপ করবে, তারপরে আমরা যখন প্র্যাকটিস করতে থাকবো তখন এটা অনেকখানি ইজি হবে। যারা এটা ধরুন প্রথমবার করবে মানে ওদের ওরকম কোনো রিস্ক থাকে না যে আটকে গেল বা ভুল দেখুন কোথাও এখানে ভুলে। একটা বিষয় হয়, আমরা এত বছর করাচ্ছি, এখানে একটা হুম। বিষয় হয়, সেটা হচ্ছে জলটা যখন ওপর থেকে আবার ঘুরে আসে না, তখন মাথাতে একটা হিট করার চান্সেস হয় এবং এতে কিন্তু মাথা ভারী হয়ে যায়। এরপর একটা আড়াই প্যাচ হয়, 1 2 3, মানে 1 2 আড়াই, এরকম করে 1 2, এই এই হচ্ছে জলনেতির পরে করে নিতে হয়। এই প্যাচটা বেশ কয়েকবার করে ফেললে তাহলে এই যে ফোর্সফুলি আমরা এক্সেল করছি, এটাতে পুরো নাকের মধ্যে যত আমাদের ওয়াটার কন্টেন্ট আছে সেটা বেরিয়ে যাবে, ক্লিন হয়ে যায়। এবং এরপরে অন্ততপক্ষে হাওয়াতে 5 10 মিনিট আপনি একটু শুয়ে থাকুন, দেখুন ক্লিয়ার হয়ে যাবে। এটাতে মাথাতে একটু প্রেশার পড়তে পারে, আচ্ছা। শুরুর দিকে যখন করবেন তখন একটু প্রেশার পড়বে। যদি সেরকম হয় কেউ একজন জানে তার অবজারভেশনে করতে পারে, সে ইয়ে হুম। করবে। অবজারভেশনে মানে করাটা মানে বেটার হবে। বেটার, অবশ্যই better। হুম। এখন যে মেন কোশ্চেনটা আমাদের মাঝে যে সবাই সবাই যে কোশ্চেনটা জিজ্ঞেস করে, রেগুলার প্র্যাকটিস যদি আমরা যোগা প্র্যাকটিস করি ওকে, তাহলে কি আমরা মেডিসিন রিপ্লেস করতে পারি?
ডেফিনেটলি দেখুন, আমরা যদি একটু একটু অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার যে চিকিৎসা পদ্ধতি সেটাতে যাই, তাহলে একটা জিনিস বুঝতে পারবো, এই যে আজকাল যে সমস্ত কেমিক্যালস দেওয়া বা বিভিন্ন রকমের মেডিসিনস রয়েছে, তো সেগুলো তো আগেকার দিনে ছিল না। শল্য চিকিৎসা আমরা পাই, হ্যাঁ, চরক শ্বশ্রুত এনারা ছিলেন, তখনও কিন্তু সার্জারি ছিল। সার্জারি বিলংস টু দি আয়ুর্বেদ। ওকে। এখন সার্জারিটা আমরা এলোপ্যাথিকে জানি বা ইয়েতে জানি। তো বিষয়টা হচ্ছে এটাই, যে আমরা যদি রেগুলার বেসিসে, কথা আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, হুম। রেগুলার বেসিসে যদি নিজের বডি মেনটেনেন্স করে রাখি, তাহলে জিনিসটা সচরাচর দুম করে খারাপ হয়ে যায় না। যে কোনো কিছু ধরুন, গাড়ি, ইলেকট্রিক জিনিস, যে কোনো কিছু রেগুলার বেসিসে মেনটেনেন্স করলে অনেক দিন চলে। আমাদের শরীরও তাই, সবকিছুর সৃষ্টি থাকলে বিনাশ থাকবে, আমাদের শরীরে তো ভ্যালিডিটি আছে, এরকম না যে আনলিমিটেড টাইমের জন্য চলবে। এবার আপনি যত ভালো মেনটেনেন্স করবেন, তত ভালো সেটা চলবে। এবারে সেক্ষেত্রে কি, কেন প্রিভেনশনটা ইম্পর্টেন্ট? তার কারণ প্রিভেনশন যদি নিয়ে নেন, তাহলে কিন্তু পরবর্তীকালে সেই রোগটা কিন্তু অত সহজে আপনার মধ্যে ইম্প্যাক্ট দেবে না। এইবারে মেডিসিনস, মডার্ন মেডিসিনস এর কথা, এরও একটা এক্সিস্টেন্স রয়েছে, এরও একটা নেসেসিটি রয়েছে। এটা তখন দরকার হবে যখন ইউ আর ইন এমার্জেন্সি সিচুয়েশন। আপনি এমন একটা এমার্জেন্সি সিচুয়েশন, সেখানে চাইছেন আপনি প্রিভেনশন নিতে, এটা তো হয় না, তাই না? তো সেই জন্য সকলের ক্ষেত্রেই যদি আমরা রেগুলার বেসিসে একটা মেডিটেশনের মধ্যে থাকি, বা ধরুন রেগুলার বেসিসে একটা মেনটেনেন্সের মধ্যে থাকি, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি, যদি আমাদের, এখন আমরা কোভিড এর সময় বুঝেছি যে মেডিকেল প্রফেশনাল বা ডক্টরদের কতখানি শর্টেজ, হুম। তাই না? বোধহয় 200-250 জনের পেছনে একটা করে ডক্টর। তো আমরা যদি প্রিভেনশনটা একটু সিরিয়াসলি নিই, সিরিয়াস। সেক্ষেত্রে দেখা যাবে সেটা হয়তো 50% কমে যাচ্ছে লোডটা, তাই না? তো সেক্ষেত্রে 50% কমে গেলে ওনারা যখন, ডক্টর যখন সার্ভিস দিতে পারছেন, হয়তো আমরা আরো বেটার সার্ভিস পেতে পারবো। হুম। তো জন্য আমার মনে হয় যে সমস্ত মানুষ, ইচ এন্ড এভরি পিপল অফ দি ইউনিভার্স, ঠিক আছে, সকলকে মানুষই একটা প্রিভেন্সের উপর খেয়াল রাখা উচিত, এবং মানে পরবর্তীকালে আমার মনে হয় এখন মেডিসিনটা খুবই একটা নেসেসিটি, মানে একটা হ্যাবিট হয়ে গেছে মানুষদের জন্য মেডিসিনটা। তাই জন্য আমি এই প্রশ্নটা করলাম, যাতে আমরা হ্যাবিটটাকে চেঞ্জ করে এটা ঠিক দিকে নিয়ে যেতে পারি কিনা। কেন কি বেশি ওভারডোজিং করা মেডিসিন দিয়ে আমার মনে হয় না যে ওটা এত পকেট ফ্রেন্ডলিও না এখনকার মেডিসিনের প্রাইস। তার উপরে মানে ওটা দরকারও নেই, মানে ওইটা সাইড এফেক্ট তো নিশ্চয়ই হয় ওটা দেখুন, মেডিসিন ব্যাপারটা হচ্ছে, ওভারডোজিং। অ্যাকচুয়ালি আমি বলে রাখি, এই ফার্মাসিউটিক্যাল মেডিসিন, একটা মেডিসিন মানে হলো একটা চিকিৎসা, যে চিকিৎসাতে আমরা সুস্থ হই। মেডিসিন ক্যান বি এনিথিং। মেডিসিন মানে আমরা যেটাকে বলি বড়ি বা ক্যাপসুল, অ্যাকচুয়ালি এগুলোকে মেডিসিন বলে না। মেডিসিন ইজ আ ট্রিটমেন্ট, যেটাই দিচ্ছি সেটা। আজকে আপনি জল নীতি করছেন, জল নীতি ইজ আ মেডিসিন মেডিসিন। কাইন্ড অফ, ঠিক আছে? তো এবারে এই যে ওষুধপত্র আমরা যে খাই, যে ফার্মাসিউটিক্যাল মেডিসিনে যে সমস্ত ক্যাপসুলস, বড়ি যেগুলো রয়েছে, এর আমাদের শরীরে একটা রেজিস্ট্যান্স থাকে। তো এটার একটা, আগেকার দিনে এটা কি বিভিন্ন রকম অর্গানিক ওয়েতে তৈরি হতো, এখন তো আর সেই অর্গানিক্যালি হয় না। দেখা যাচ্ছে এটাকে আরো বেশি এফেক্টিভ করাতে, এবং ব্যবসায়িক যে সমস্ত অ্যাক্টিভিটি, সেটা আরো বেশি প্রফিটেবল করাতে এমন এমন কিছু এখানে কেমিক্যালস বা জিনিস ইউজ হয়, যেগুলো হয়তো ওই ওষুধ ওই পার্টিকুলার রোগের উপরে কাজ করে, কিন্তু এর একটা স্ট্রং সাইড এফেক্ট রয়েছে। তো এটা খেয়াল রাখবেন যে আপনি যে কোনো প্রবলেম হলেই, আপনি যখন মেডিসিন ইনটেক করছেন, মেডিসিন যদি প্রবলেমটাকে কিওর করেও দেয়, তাহলেও কিন্তু আপনার একটা নেগেটিভ এফেক্ট থাকে, যেটা কিন্তু আপনাকে অসুস্থতাটা আরামসে নিয়ে যেতে পারে। এবং এটা দেখে রাখবেন যে কোনো একটা মেডিসিন এখন একটা ডোজ নিচ্ছেন, এই 1 মাস পরে তার ডাবল ডোজ, ট্রিপল ডোজ দিতে হয়, সিঙ্গেল ডোজে কাজ হয় না, কারণ ওই রেজিস্ট্যান্সটা চলে আসে। এটা আমার নিজেরই অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আছে। করা আছে আর দেখা আছে। রেগুলার মেডিসিন তুমি ওভারডোজিং বলছি না, কেন কি লোকেরা অ্যাসিডিটি বা গ্যাস, এই মেডিসিন গুলো, এইগুলোর মেডিসিন গুলো মানে ট্যাবলেটস গুলো প্রচুর খায়, দিনে মানে 2টো করে অনেক লোকেদেরকে আমি দেখেছি খেতে। এইটারই আচ্ছা, actually ব্যাপারটা হচ্ছে, আমরা একটা কর্পোরেটে ইয়ে করি, অনেকগুলো কর্পোরেটেই আমরা এই ওয়েলনেস সার্ভিসটা দিই। তো এবারে ব্যাপারটা হচ্ছে, এখানে দেখেছি আমি কিছু এমপ্লয়ি দেখেছি, আমার চাক্ষুষ দেখা, নাইট শিফট করেন এবং প্রতিদিন 2টো করে ইনো খান। ওই 2টো করে হ্যাঁ, হোয়াইট কালারের অফিসে যে পেপার কাপ গুলো থাকে, হ্যাঁ, হ্যাঁ। ওগুলোতে জল নিলেন, ইনো দিয়ে দিলেন, খেয়ে নিলেন, আবার একটু করে, এটা প্রতিদিনই খান। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। আজকে অ্যাসিডিটি যদি আপনি বলেন, অ্যাসিডিটি ইজ এ ভেরি কমন ফ্যাক্টর ইন ম্যানকাইন্ড, সবার জন্য, সবার বাড়িতে অ্যাসিডিটি হচ্ছে, আমার আপনার সবার অ্যাসিডিটি হয়। অ্যাসিডিটির কয়েকটা প্রতিকার আমি আজকে বলে দিচ্ছি। বিশ্বাস করুন, ওষুধ ছাড়া অ্যাসিডিটি 100% কিউরেবল। এবং আপনি এটা জেনে রাখুন, আপনিও কাউকে উপদেশ দিতে পারেন, নিজেও নিজের লাইফে হ্যাঁ, অ্যাপ্লাই নিশ্চয়ই করতে শেয়ার পারেন। করুন আমাদের সাথে আজকে। দেখুন, অ্যাসিডিটি তখন থেকে আসে যখন ইনডাইজেশন হয়,
হুম প্রথম কথা, অ্যাসিডিটি করলে অনেক কিছু ইম্প্যাক্টস আছে। যেমন ধরুন, যদি পুরনো অনেক দিনের খাবার রয়ে যায়, সেটা তখন বডি যদি সেই খাবারটাকে সাসপেক্ট না করতে পারে এটা এক্স্যাক্টলি খারাপ না ভালো, তখন শরীর সেটাকে রেখে দেয়। এবং যখনই সেটা রেখে দেয়, দেখবেন ওটা ফাঙ্গাস হয়ে আমাশাই হয়, পরিবর্তন হয়। যখন আমাশা হয়, পেটের ঠিক নাভির ওপরে ব্যথা করে, এই ক্ষেত্রে আমাশায় তখন বুঝবেন তার মানে পুরনো খাওয়া আছে। এইটা একটা 1 নম্বর ইনস্ট্যান্স। সেকেন্ড হচ্ছে আমাদের ঢেকুর দেয়, সকাল হলে টক ঢেকুর দেয়, বা খাবার দাবার উল্টো ফ্লো করে। ইসোফেগাস থেকে খাবার দাবার কখনোই উল্টো ফ্লো করবে না। যখন এই উল্টো ফ্লো করছে, তার মানে ওই যে কপাটিকা, ওই যে ভালভটা আছে, দোজ ভালভস আর নট ওয়ার্কিং। মানে কপাটিকার থেকে আমরা যদি, মানে আমাদের ইসোফেগাস থেকে যদি আমরা স্টোমাকের কথা বলি, এখানে একটা ভালভ থাকে। তো এই বিভিন্ন কারণে বা আগের রাত্রে প্রচুর খাওয়া হয়েছে, যেটা প্রপার রাতের বেলা ডাইজেশন হয় না। তো এই ক্ষেত্রে আমরা কি করবো? প্রথম যখন আমরা বুঝলাম, এই যে যোগ বলেছিলাম না, টু দি সেলফকে কানেক্ট করা, আপনি কিন্তু নিজের থেকে বুঝতে পারবেন যে আমার পেটটা ঠিক যাচ্ছে না। অবশ্যই। যখন, তো এখানে 3টে স্টেপ ফলো করবেন। 1 নম্বর স্টেপ, আমরা ইমিডিয়েট লাঞ্চটা বা মেজর খাবার, লাঞ্চ বা ডিনার, এটাকে স্কিপ করবো। তার মানে আমরা ফাস্টিং দেবো একটা 10 ঘন্টা কি 5 ঘন্টা। তো শরীরকে প্রথমে বুঝতে দাও, আগে সে কাজ করুক, ঠিক আছে, প্রথম। দ্বিতীয় বিষয় হলো, আমরা ওয়াটার ইনটেক যত পারো বেশি করে করব। তার কারণ ওয়াটার ইনটেক করলে এটা ক্লিন হয়ে যাবে। এটাতে করলেও যদি না হয়, তাহলে এই 10 to 13 hours এর যে স্কিপটা দিচ্ছি, ঠিক আছে, এই 13 hours স্কিপের পরে এক্ষুনি আমি আপনাকে ওই ক্লিনজিং প্রসেসের কথা বললাম না, ধৌতির কথা বললাম, বমন ধৌতি বলে একটা বিষয় আছে, ক্রিয়া আছে, যেটা আমরা সকালবেলা সাধারণত জলটাকে ঈষদ উষ্ণ গরম জল, গরম নয় উষ্ণ জল আমরা খেয়ে নিলাম, যতটা পাবো 3 গ্লাস 4 গ্লাস খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে আমরা জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দাঁড়াবো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে কোমর থেকে দাঁড়াবো। আমরা ঠিক এই দুটো আঙুল নেবো, দুটো আঙুল আমাদের নলি হয়, সেটা ঠিক তলার অংশ জাস্ট টাচ করবো, প্রেসারও দিতে হবে কিচ্ছু না, জাস্ট স্পর্শ করো, 2 বার 3 বার ট্যাপ করো, 1 2 3 4। এটা ট্যাপ এতটাও করতে হবে না, তার আগেই জলটা দেন গল 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 করে বেরিয়ে চলে আসছে। আপনার দেখবেন গোটা গোটা ভাত বেরোবে, গোটা গোটা জিনিসপত্র যেগুলো এখন যেটা ডাইজেস্ট হজম করতে হয়নি। পারেনি, পুরো বেরিয়ে যাবে। আর এটা যদি আপনি করে ফেলেন, তার 3 4 ঘন্টার পরে আপনি আরামসে খাবার দাবার খেতে পারবেন, কোনো প্রবলেমই হবে না আপনার। এটা একটা মেডিসিন ছাড়া একটা মানে আপনার মেডিসিন দিতেই লাগবে নিতেই না। লাগবে আরেকটা না। জিনিস বলে রাখি, মেডিসিনের একটা খুব খারাপ ইম্প্যাক্ট হয়। আমরা এখন রেগুলার বেসিসে এই ডাইজেস্টিভ মেডিসিন যে কোনো ধরনের, শরীরের না একটা অ্যাজ ডিফল্ট ইয়ে চলে আসে, ইন্টেনশন চলে আসে যে আমাকে তাহলে এতটা বাইলস বা এতটা পরিমাণ ডাইজেস্টিভ জুস তৈরি করলেই হবে। তাহলে শরীর ধরেই নেয় যে আপনি ওটা প্রতিদিন দেবেন, যেদিন দেবেন না সেদিন আবার সেদিন প্রবলেম হবে। প্রবলেম। তো এই শরীরকে যখনই আপনি বারবার প্রতিদিন একটা হ্যাবিটসে রাখছেন, শরীর কিন্তু ওটাকে নিয়ে নিচ্ছে ওর রুটিনের মধ্যে। তো এটা করলে কিন্তু তখন কিন্তু রেগুলার বেসিসে একটা প্রবলেম হবে, দয়া করে করবেন না, দিস ইজ আ ব্যাড হ্যাবিট। মেডিসিন নিয়ে যখন কথা হচ্ছে, তখন মেডিসিন ওভারডোজিংটা হয় বা মেডিসিন অ্যাডিকটিভনেসটা যেটা আসে, সেটা বেশিরভাগ লোকেরা দেখেছে যারা স্ট্রেস, এনজাইটি, ডিপ্রেশন নিয়ে যারা যারা ভোগে, তাদের মধ্যে এই জিনিসটা মানে ওরা পুরোপুরি ড্রাগ এতেই মানে ওদেরই মেডিসিন, ওপরে ওকে ওকে। তো ওটা কি আমরা কিওর করতে পারি যোগা দিয়ে? ওই জিনিসটাকে যদি আমরা কিওর করতে পারি, তো কিরকম ভাবে কিওর করতে হবে? দেখুন, আগেই বললাম আমি, প্রিভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবারে সবার ক্ষেত্রে আমাদের যখন ডিজিজটা হয়ে যায় এবং দ্যাট বিকামস আ সিভিয়ার কেসেস, তখন আপনার মনে হয় এতে ওষুধ ছাড়াও আমি কিছু ইমিডিয়েটলি অ্যাকশন নিতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি তখন তো আর যোগের অ্যাকশন নয়, তাই না? তো সেই জন্য প্রিভেনশন কেন ইম্পর্টেন্ট, তার কারণ কোনো একটা সমস্যাটা যদি বিগিনার স্টেজে আমরা সেটাকে ধরে নিতে পারি, সেক্ষেত্রে আমাদের সেটা কিওর হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে। স্ট্রেস এনজাইটিটা আমরা কিরকম ভাবে প্রিভেন্ট করতে পারি আগে দিয়ে? দেখুন, স্ট্রেস অ্যাংজাইটির ক্ষেত্রে অনেকগুলো বিষয় থাকে, যেগুলো আমরা ফলো করতে পারি, করলে হয়। প্রথম কথা হচ্ছে, স্ট্রেস অ্যাংজাইটির ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করবো এই ডেইলি লাইফটাকে শুধরানো। ওকে। সকালবেলা সান বাথ নিলাম, ঠিক আছে, তারপরে সূর্যের আলোটা ভালো করে ইয়ে করলাম, একটা যদি যদি গার্ডেন হয় বা কোথাও দিয়ে ওয়াক থ্রু করা যায়, ওয়াকিং বা রানিং করা যায়, সেটা করলাম, ঠিক আছে। করার পর নিজের সারাদিনের প্ল্যানিং তৈরি করলাম যে সারাদিনে আজকে কি কি অ্যাক্টিভিটি করা দরকার। কারণ প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট, যেটা ফেলিয়ার করে বা ধরুন এই ফ্রাস্ট্রেশনকে কাউন্টার করে। আচ্ছা। প্ল্যানিং যখনই করব, যখনই আমরা দেখবো যে আমার কোনো একটা পার্টিকুলার কাজ করেছে, যেটা লসেস হয়েছে বা আমরা
ফেলিয়ারের সম্মুখীন হয়েছে, এটাকে প্রিপেয়ার করতে, এটাকে করতে, রিকভার করতে কাজ করে। আর সেকেন্ড হচ্ছে লিভ ইউর ওন লাইফ, লিভ দি প্রেজেন্স। এটা খুব ইম্পর্টেন্ট, লিভ দি প্রেজেন্স। অনেকেই আছেন যারা যে কোনো, আপনারা অনেকেই হয়তো আপনাদের ক্ষেত্রেও ফলো করেছেন, কেউ একটা কোনো খারাপ কথা বলে দিল, সেটা সারাদিন ধরে আপনাকে হ্যাঁ, এটা ভাবায়। আমি বলতে চাই, একটু অ্যাড করতে চাই যে অনেকজন চট করে রেগে যায়। মানে কিছু কথা শুনলেই রেগে যায়। হয়তো ওটা নরমালি বলেছে, যে বলেছে, বাট রেগে যায়। তো ওইটা মানে কেন হচ্ছে, আর ওটা মানে কি করে ঠিক করা যায়, যেতে পারে সেই ব্যক্তিটা? তো সেক্ষেত্রে সেম ভাবেই আমরা মেডিকেল, মেন্টাল পিসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো অনেকেই আছেন যারা চট করে রেগে যান যে কোনো বিষয়ে, খুব অতিরিক্ত একটা বা মানে এক্সট্রাঅর্ডিনারি একটা রিয়াক্ট করে ফেলেন। সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল অফ দি মাইন্ড, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখনই এইগুলো যোগের সাথে যুক্ত থাকবো, অর্থাৎ বিভিন্ন রকম মেডিটেশন করব বা মন শান্ত করার বিভিন্ন রকম জিনিস করব, তাতে করে অত তাড়াতাড়ি রিয়াকশন কটা এক্সাম্পল যদি দেওয়া যায়, মানে ইনস্ট্যান্টলি যেমন যদি। ধরুন আপনারা যদি কোথাও একটা আছেন, আমি বলে দিচ্ছি এর একটা প্রতিকার আমি বলে দিচ্ছি। দেখুন ধরুন পিতা পুত্রের ঝগড়া হয়েছে বা হুম। অফিসে একটা স্ট্রং বাদানুবাদ হয়েছে, সেখানে প্রচন্ড রেগে আছি আমরা, তখন প্যালপিটেশন একটা শুরু হয়। তো এইরকম সিচুয়েশনে স্ট্রোক হয়ে যাওয়া, দিস আর কমন। যে কোনো বয়সের ক্ষেত্রে, এখন তো কম বয়সেই স্ট্রোক হচ্ছে। তো আমরা যখন এরকম সিচুয়েশনে পড়বো, তখন কোনো একটা জায়গা থেকে ইদার মেঝেতে বা চেয়ারে আমরা ব্যাক, আমাদের লোয়ার ব্যাকটাকে লাগিয়ে দিয়ে আরামসে বসে পড়বো। বসে পড়ে আমাদের কিচ্ছু করার দরকার নেই, ওষুধও নেওয়ার দরকার নেই। ধীরে ধীরে আমরা মনটাকে ব্রিদিং এর উপরে ফোকাস করবো। এটা করা কিন্তু খুব কঠিন হবে তখন, সেই সিচুয়েশনে মনটাকে ফোকাস করবো এবং স্ট্রং ব্রিদিং নেবো, আবার ছাড়বো, আবার ইনহেল করব। মানে ধরুন 4 কাউন্টে ইনহেল করলাম, 8 কাউন্টে ছাড়লাম, 6 কাউন্টে ছাড়লাম। এবার 4 কাউন্ট ইনহেল, হোল্ড 4 কাউন্ট, 4 কাউন্টে ছাড়লাম। তো এই বিষয়ে যখন একটা স্লো ব্রিদিং করছি, আমাদের যে ছাতি ধড় ব্যথা, ছাতি ধড় করছে বা তখন একটা অ্যাংজাইটি ব্যাপার আসছে, ধীরে 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 ওটা নামতে শুরু করে। এবং 5 মিনিটস, উইদিন 5 to 7 মিনিটস আপনি যদি ইনস্ট্যান্ট উইদাউট মেডিসিন আপনি রেজাল্ট পাবেন এবং আরামসে শান্ত হয়ে যাবেন। দেখুন এই টেকনিকটা জানা সবার জন্য সবার। ইম্পর্টেন্ট, কারণ সবাইকেই কিছু না কিছু অপ্রীতিকর বিষয় ফেস করতেই হয়। তো এটা এটা খুবই যদি একটা বলি, ইম্পর্টেন্ট বিষয় আজকালকার দিনে। আজকালকার দিনে মানে অ্যাগ্রেশনটা লোকেদের মানে আঙুলের টিপস আর, মানে রাগটা একদম পুরো এতে। এই বিষয় নিয়ে যদি আমি এগোতে চাই, মানে ডিপ্রেশনটা একটা খুবই একটা মানে মেজর একটা বিষয়। ডেফিনেটলি। ডিপ্রেশনটা কি শুধুই কি এনার্জি ইমব্যালেন্স দিয়ে হয়, নাকি এটার আরো অনেক কটা ফ্যাক্টর থাকে যেটা একটা একটা খুব বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায় পরে? দেখুন ডিপ্রেশনটা তো একদিনের ব্যাপার নয়, ইটস এ লং প্রসেস। এবং আপনার কোনো একটা বিষয়ে বারবার অ্যাংজাইটি হচ্ছে বা আপনি বিষয়টা নিয়ে বারবার আপনাকে ভাবাচ্ছে এবং ভাবাতে একটা ফ্রাস্ট্রেশন আপনার মধ্যে আসছে, এটা কন্টিনিউয়াস প্রসেসে হতে থাকছে এবং আপনি ব্যাপারটাকে বারবার ইদার ইগনোর করছেন বা ব্যাপারটাকে নিয়ে বারবার ইম্প্যাক্ট হচ্ছেন বা কোনো অ্যাসিস্ট্যান্সে যাচ্ছেন না। তো এটা হতে হতে ধীরে ধীরে ডিপ্রেশনে আসে এবং এই ডিপ্রেশনটা ক্লাস 7 এর বাচ্চাকেও আমি পেয়েছি। এবারে আপনার যদি এরকম ধরনের রেগুলার বেসিসে হয়েছে, ডিপ্রেশন স্টেজে চলে গেছে সেটা, আপনি ইমিডিয়েটলি কোনো একজন মানে মেন্টাল যিনি দেখেন, যে ডক্টর, তার কাছে যান। তিনি ইদার আপনাকে শুরুতে একটা নার্ভাস এর বিভিন্ন নার্ভ রিলেটেড ওষুধ দেবেন এবং তিনি যদি মনে করেন কাউন্সিলিং এর দরকার হয়, কাউন্সিলিং হয়। এই কাউন্সিলিং করলে আপনি কিন্তু ডিপ্রেশন থেকে রিকভারি করছেন। অনেকজন ডিপ্রেশনটাকে খুব মিসআন্ডারস্টুড করে ফেলে, ছোট ছোট জিনিসে ভাবে আমার হয়তো ডিপ্রেশন আছে, তখন গিয়ে ওনারা একটা ওষুধের দাবি করেন সাইকোলজিস্টের কাছে, আপনি এরকম বললেন। তো ডিপ্রেশনটা আমরা মানে জিনিসটা কি আর কখন হচ্ছে তো আমরা বুঝবো কিরম ভাবে সেটা? আর বুঝে যদি আমরা মেডিসিন ছাড়া প্রিভেনশন নিতে চাই, ঠিক করতে চাই, তাহলে ওটা কিরম ভাবে করতে পারি? দেখুন ডিপ্রেশন বোঝাটা খুব ইজি। ব্যাপারটা হচ্ছে ডিপ্রেশন মানে আপনি নিজেও তো বুঝতে পারবেন যে কোনো একটা বিষয় নিয়ে আপনি বারবার ভাবছেন, কোনো একটা ক্ষতি নিয়ে, ফেলিয়ার নিয়ে বারবার ভাবছেন। তো এইটা যখন কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকবে, আপনি একটা টাইম আপনার ফিলই হবে, একটা টাইম কি শুরু থেকেই ফিল হবে। তো আপনি বুঝতে পারবেন যে আমি একটু অন্যরকম জায়গাতে যাচ্ছি, আমি কাজে ফোকাস করতে পারছি না। তখনই আপনি কোনো একটা কারো কনসালটেশন নিন। আহ যোগ থেরাপিস্টও এখানে খুব ভালো কাজে দেয়, হুম। ঠিক আছে? অনেক সময় মেডিটেশন বা বিভিন্ন রকম এর এগেনস্টে অনেক রকম অ্যাক্টিভিটিস হয়, যেগুলো করলে অনেক বেটারমেন্ট হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ডিপ্রেশনটা যখন রেগুলার বেসিসে আসতে থাকে, তখন তো আপনি আপনার কাজের প্রতি যখন ইম্প্যাক্ট দেবে,
আর আরেকটা জিনিস বলে রাখি, ডিপ্রেশনের ওষুধও দেখুন, এটা আপনি কেউ নন যে ডক্টরকে বলবেন যে আমার ওষুধ লাগবে, সেটা ডক্টর বুঝবেন। যদি মনে ডক্টর হয় শুধু কাউন্সেলিং দিয়ে হয়ে যাবে তাহলে ভালো। বাট একটা জিনিস, আপনি যদি ডিপ্রেশন রেগুলার বেসিসে ওষুধ খেতে থাকেন, এটা কিন্তু নার্ভের ওষুধ, মানে এই নার্ভটাকে ইম্প্যাক্ট দেয়। তো সেক্ষেত্রে কি হয় যে নার্ভের মধ্যে চিরতরে রেগুলার টেকিং অফ মেডিটেশন, ডিপ্রেশন মেডিসিন, সেক্ষেত্রে আপনার প্রথমে একটা ড্রাউজিনেস আছে। অনেকেই আছে যারা সারাদিন ধরে আছে, কিছু করতে ইচ্ছে করছে না, মাথাটা যেন ধরে আছে। তো এগুলো ধীরে 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 নিতে নিতে এটা কিন্তু আপনার নার্ভাস সিস্টেমের উপর একটা স্ট্রং ইম্প্যাক্ট দেয়, যেটা ইজ ভেরি নেগেটিভ ফর আওয়ার হেলথ। হেলথের বিষয় নিয়ে একটা হচ্ছে যে এটা একটা খুবই লোকেরা এই জিনিসটা নিয়ে ডিসকাস করে না, যে সেক্সুয়াল হেলথ প্রবলেম। হ্যাঁ, সেক্সুয়াল হেলথ প্রবলেমটা অনেকজন ডিসকাস করতে চায় না, বাট এইটা আমরা প্রিভেন্ট কিরকম ভাবে করতে পারি, বা অনেকজনের ইরেকশনে, মানে মেনদের ইরেকশনের প্রবলেম হয়, তো ওই প্রবলেম গুলো যোগা কতটা হেল্প করে ওটাতে, আর যোগা এটাতে এই বিষয়টাতে কতটা ডিপলি ইনভলভ আছে, যদি আপনি ওটা বলতে চান। দেখুন, সেক্সুয়াল হেলথ তো খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে। তার কারণ হচ্ছে আহ এটা এমনই একটা বিষয় যেটা আমাদেরকে অ্যাকচুয়ালি আমাদের জেনারেশনকে নিয়ে আসে, এবং আমাদের যে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনের কথা এক্ষুনি বললেন, এই মেন্টাল হেলথটাকে রিকভারি করার জন্য কিন্তু সেক্সুয়াল হেলথটা খুব ইম্পর্টেন্ট, এবং মেন্টাল হেলথকে বিগড়ে দেওয়ার জন্য কিন্তু সেক্সুয়াল হেলথটা খুব ইম্পর্টেন্ট। তো এবারে এই ক্ষেত্রে যদি আপনি সেক্সুয়াল হেলথটা ডেভেলপ করার কথা বলেন, সেক্ষেত্রে অনেক কিছু বিষয় আছে। আপনি যখন রেগুলার বেসিসে একটা, দেখুন, সেক্সুয়াল হেলথটাকে ইম্প্যাক্ট করে কয়েকটা জিনিস। একটা হচ্ছে রেগুলার টেকিং অফ স্মোকিং, ড্রিঙ্কিং, এইগুলো যখন যেই রেগুলার বেসিসে নিতে থাকবে, তার ক্ষেত্রে কিন্তু 100% কেসেস এর ক্ষেত্রেই কিন্তু আপনার একটা সেক্সুয়াল হেলথের উপর ইম্প্যাক্ট পড়বে, পড়বেই পড়বে। এর কোনো অন্যথা নেই। 100%, 99% ক্ষেত্রে নয়, 100% ক্ষেত্রে। এবার কি হয়, আপনি যখন এইগুলো ইনটেক করছেন না, আর রেগুলার বেসিসে আপনি প্র্যাকটিস করছেন, বা ধরুন কিছু অভ্যাস করছেন, এবং স্পেশালি ইফ আই টক অ্যাবাউট দি কিগেল এক্সারসাইজ বলে এক ধরনের এক্সারসাইজের ফর্ম হয়, এবং যেটা বেসিক্যালি আমাদের এই পেলভিক রিজিয়নকে, মানে রিপ্রোডাকশন সিস্টেমকে ওই এরিয়াতে করে। তো এই ধরনের এক্সারসাইজ করলে কি হয়, আমাদের যে মানে আমাদের যে সেক্সুয়াল হেলথ বা এর রিলেটেড অর্গানস গুলো, এই অর্গানস এর মধ্যে একটা স্ট্রেংথ আছে। আর এই স্ট্রেংথ গুলোই অ্যাকচুয়ালি আমাদেরকে মানে সেক্সুয়াল হেলথটাকে বেটার ইমপ্রুভ করতে সুবিধা করে। ডেফিনেটলি। সেটাই। অনেকজন এটা কি ঠিক করতে অনেকজন জিমেও যায়, বাট আমার মনে হয় যোগাটা অনেক বেশি এটাতে হেল্প করে জিমের দিয়ে, ওয়েট লিফটিং এর দিয়ে হয়তো। দেখুন, এক্সারসাইজ যেখানেই হবে, যোগাতেই হোক বা জিমেই হোক, সেটা এখানে দরকার হবে। এবারে সেই এক্সারসাইজ গুলো খুব হেভি ওয়েট নিয়ে নয়। মনে আচ্ছা। রাখবেন, আপনি যখনই আপনি আপনার মাসলস ফোলাতে চাইবেন, মানে সাধারণত আপনি ওয়েট তখন বেশি ক্যারি করতে চাইবেন যখন আপনি ধরুন ভার উত্তোলনের দিকে গেলেন, বা বডিকে আপনি চাইছেন যে আরো বেশি পাম্পিং করানো। সেক্ষেত্রে আমরা যখনই সেই সমস্ত করাতে যাই, এর সাথে একটা বিষয় আছে স্টেরয়েড। এগুলো নিলে কিন্তু এর কোনোদিনই সেক্সুয়াল হেলথকে ভালো করে না, আচ্ছা। এগুলোর জন্য সব সময় নেগেটিভ হয়। তাই না, এর থেকে যোগা অনেক বেশি এফেক্টিভ। এবং সেক্সুয়াল হেলথের ক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমরা ওভারলুক করে যাই, শুধু এক্সারসাইজ, শুধু যোগা ইজ নট এনাফ। দেখুন, সেক্সুয়ালি আপনি ততটাই স্ট্রং হতে পারবেন যতটা আপনি আপনার নিজের মাইন্ডকে ট্রেন করতে পারবেন। যখন আপনি ইন্টারকোর্সের মধ্যে আছেন, তখন আপনি যদি সঠিক মাইন্ডকে ট্রেন করতে পারেন, দেন ইউ উইল বিকাম আ গেম চেঞ্জার। তো এখানে মাইন্ডের একটা স্ট্রং ইম্প্যাক্ট রয়েছে। মাইন্ডকে ট্রেন করুন, কখন আপনার মনে হবে যে আমি আর, মানে বোধহয় এই জায়গাটা সাস্টেইন করতে পারছি না, কখন মনে হবে যে আমি আমি ধরে রাখবো। ঠিক আছে, সো এইটা পুরোটাই ডিপেন্ড করবে আপনার মেন্টাল হেলথের উপরে, এবং মাইন্ডটাকে আপনি কিভাবে ট্রেন করছেন, এটা মেন্টালি অনেকখানি impact মেন্টালি করছে। অনেকক্ষণ ইম্প্যাক্ট করে। এবারে যেহেতু জিমের টপিক উঠেছে, হুম, তো ওয়েট লিফটিং আর যোগা দুটোর মধ্যে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক টাইপ হয়। অনেকজন বলে না রাইট। ওয়েট লিফটিংটা বেটার, অনেকজন বলে যোগা বেটার। হ্যাঁ, যতদূর আমি শুনেছি, মানে পরে যারা জিম করে অনেকজন যোগা করতে আসে, ওরা বলে আমার জন্য যোগাটাই বেটার। এটার মধ্যে দিয়ে আপনি ডিস্টিংগুইশ কিরকম ভাবে করতে চাইবেন ওয়েট লিফটিং আর যোগাটাকে মেইনলি? দেখুন, অ্যাকচুয়ালি ওয়েট লিফটিং এবং যোগা হ্যাঁ। দুটোর কোনোটা অপ্রয়োজন বা কোনোটা প্রয়োজন, হুম। এইটা জানার আগে আমাদের জানতে হবে কোনটা কার জন্য প্রয়োজন। এক্স্যাক্ট। দুটোরই প্রয়োজনীয়তা আছে।
ঠিক আছে? এরকম বিষয়টা নয় যোগার দরকার নেই বা ওয়েট লিফটের প্রয়োজন নেই। দুটোরই প্রয়োজনীয়তা। সেটা ডিপেন্ড করবে আপনার এক্সপেকটেশন কি। যদি আপনার মনে হয় যে আপনি ফিট এবং ফাইন থাকবেন, সুন্দর থাকবেন, ফ্লেক্সিবল থাকবেন, আপনার শারীরবৃত্তীয় ক্রিয়া ঠিকঠাক হবে এবং মেডিসিন লেস বাঁচবেন, তাহলে ইউ শুড গো ফর যোগা। যদি আপনার মনে হয় যে আপনি একটু মাসলস বিল্ড আপ করবেন, মাসলস কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে। প্রোটিন। এবার আপনি যখন প্রোটিনটাকে স্ট্রং প্রোটিন ইনটেক করছেন আর সেটাকে অ্যাকচুয়ালি এক্সারসাইজ করছেন না বা ওয়েট লিফটিং করছেন না, তখন সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রোটিনটা কাজ দিচ্ছে না, বডিটা এক্সট্রা মানে ঠিকঠাক নিয়ে যার যতটা দরকার বা এক্সেস প্রোটিন বডি বার করে দেবে। সেই ক্ষেত্রে আপনার জিম বা ধরুন ওয়েট লিফটিং এর যদি কথা বলেন তাহলে ওয়েট লিফটিং কাজে লাগবে। আপনি ওয়েট লিফটিং অ্যাজ আ স্পোর্টস নিচ্ছেন, ভার উত্তোলন যেরকম বললাম, বা ধরুন আপনি মাসলস এর বিল্ড আপ চাইছেন যে আপনার বড় বড় মাসলস হোক, এটা অ্যাস্থেটিক লুকের জন্য। ইয়েস, সেটা যে কারণেই হোক, এখান দিয়ে একটা সেক্ষেত্রে আপনি আরেকটা কোয়েশ্চেন আসছে যে ওয়েট লিফটিংটা কি মানে ইনার বিউটিটাকে বেশি না বাড়িয়ে বাইরের লুকটাকে বেশি বাড়াচ্ছে? দেখুন ইনার বিউটিটা ডিপেন্ড করবে যে আপনি মানে কোন এনভায়রনমেন্টে তৈরি, আপনি কি ধরনের শিক্ষা আপনার মধ্যে কাজ করছে। ইনার বিউটিটা সম্পূর্ণ আলাদা। মানে ঠিক আছে? ইনার হেলথের উপরে বেশি এবারে ফোকাস করছে না ওয়েট লিফটিংটা, আমি এটাই বলতে চাইছি। ওটা কি সত্যি নাকি? অফকোর্স আপনি মানে অ্যাকচুয়ালি আপনি ওয়েট লিফটে কেন যাচ্ছেন? কারণ মাসলস বিল্ডিং করুন। মাসলস বিল্ডিং এ তো ইনার গ্রোথের কোনো চান্সেস নেই। তো সেটাতে যোগা সেক্ষেত্রে একটু আপনি এক ওয়ান লেভেল আপ বলতে পারি আমি। অফকোর্স যোগের মধ্যে যে স্পিরিচুয়াল সাইকোলজিক্যাল বিষয়গুলো রয়েছে সেটা ওয়েট লিফটিং এর ক্ষেত্রে অত ওয়েট লিফটিং অনলি ফর ফিজিক্যাল বডি, তাই না? যোগা দিয়ে যে স্পিরিচুয়ালটা কথাটা বললেন আপনি, যোগা দিয়ে কি স্পিরিচুয়াল চাকরাস গুলো আনলক করা যায়? ডেফিনেটলি করবে। যোগা দিয়েই তো হয়। আমাদের যে ষট চক্র বা ছটা চক্র আছে সেই চক্রগুলোকে আমরা যোগা দিয়ে করতে পারি। আচ্ছা, স্পিরিচুয়াল সাকসেসটা আপনার হিসাবে মানে কি? স্পিরিচুয়াল সাকসেসের জন্য কি যোগা ইম্পর্টেন্ট, নাকি মানে ওটা যে যার উপরে ডিপেন্ড করে, ইন্ডিভিজুয়ালের উপরে ডিপেন্ড করে? দেখুন আপনার যদি সাকসেস শুধু স্পিরিচুয়ালিটিতেই আপনার চাই সেক্ষেত্রে অবশ্যই যোগাটা ইম্পর্টেন্ট, কারণ যোগা ইজ আ মিডিয়া, যোগা একটা মাধ্যম যেটা একটা সাধারণ মানুষকে ফার্স্ট এন্ট্রি হচ্ছে যোগা। যে যোগা মানে অভ্যাসের দ্বারা আপনি ধীরে ধীরে ওই যেরকম অষ্টাঙ্গিক যোগ বললাম, ধীরে ধীরে আপনি ওই লেভেলে উঠতে পারেন। মানে ডিসিপ্লিন একটা বিল্ড হওয়াটা খুব দরকার। খুব দরকার। সংযম, নিয়ম, ডিসিপ্লিন, ঠিক আছে? তারপরে আপনি রেগুলার বেসিস শরীর চর্চা করলেন, ঠিক আছে? দেখুন স্পিরিচুয়াল হেলথের জন্য শুধু যে মানে স্পিরিচুয়াল হেলথের জন্য যদি শুধু যে সাইকোলজিক্যাল হেলথটা ইম্পর্টেন্ট তা কিন্তু নয়। ফিজিক্যাল হেলথটাও ইম্পর্টেন্ট, ফিজিক্যাল। তাই না? তো সেই জন্য ফিজিক্যাল শারীরিক ভাবে আমরা যদি অক্ষম হই বা শারীরিক ভাবে আমরা সারাক্ষণই কোনো না কোনো সমস্যায় আছি, তাহলে আপনি স্পিরিচুয়াল হেলথে ফোকাস করতে পারবেন। আচ্ছা, চাকরাস যে ব্যাপারটা আছে, অনেকজন অনেক রকম কথা বলে। তো চাকরা নিয়ে যে মানে যে মেন যে পার্টটা আছে, যদি আপনি ভালোভাবে বোঝাতে চান যে জিনিসটা কি, আর অনেকজন বলে যে চাকরাস আনলক করা যায়, তো এটার প্রসেসটা কিরকম হয় আপনি যদি বলতে পারেন তাহলে খুব ভালো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখুন বিষয়টা হচ্ছে চক্রা চক্র হিলিং হয়। চক্র হিলিং হয় যেটার থ্রুতে আমরা আমাদের বিভিন্ন যে চক্র রয়েছে, ঠিক আছে, মূলাধার চক্র মানে আমাদের পাওয়ার হাউস যেটা, ঠিক আছে, তো শক্তি কেন্দ্রতে, ঠিক আছে, তারপরে বিভিন্ন রকম যে চক্র রয়েছে সব ধরনের, সেই চক্রগুলোকে আমরা হিলিং করতে পারি। কুণ্ডলিনী জাগরের নাম আমরা শুনেছি। তো এই চক্র হিলিং এইভাবে অ্যাকচুয়ালি হয় না, সাধারণ মানুষ এই চক্র হিলিং পারে না। তো চক্র ইভেন চক্র হিলিংটা এমন একটা পজিশন যেখানে চক্র হিলিং আপনি আপনার কোন একটা ওই গুরুকুলের শিক্ষা, যিনি চক্র হিলিং জানেন, ঠিক আছে, তিনি কিন্তু অত সহজে আপনাকে চক্র হিলিং শেখাবে না। তার আগে অনেকগুলো বিষয় আছে যেগুলোতে আপনাকে পাস করতে হবে, মানে ক্লিয়ার করতে হবে। যিনি চক্র হিলিং শিখবেন, নর্মালি চক্র নিয়ে আমরা মেডিটেশন করি। these are something which is like আমরা আমাদের বিভিন্ন রকম চক্রকে হিলিং করার একটা চেষ্টা করছি বা ধরুন চক্র শক্তিটাকে জাগরণ করার চেষ্টা করছি। কিন্তু এই যে এইগুলো যখন এই বিষয়গুলো স্পিরিচুয়ালি আমরা ঢুকে যাচ্ছি, তখন এই বিষয়টা কিন্তু অত সহজ নয়। মানে আপনি যারা এই সাংসারিক জীবনে আছি তারা কিন্তু দুম করে ওই জীবনে চলে যেতে পারে না। আর এর জন্য একটা গুরু চুজ করতে হয়, যেই গুরু যিনি এই চক্রগুলো অ্যাক্টিভেট করেছে। আচ্ছা, আমার মাথায় একটা কোশ্চেন এসছে যে এখন বেশিরভাগ লোকেরাই নাইট শিফটে কাজ করছে ইন্ডিয়াতে। Yes. তো নাইট শিফটে কাজ করাতে অনেকজন মানে এক্সট্রা স্যালারি ওটা একটা দেখি আমরা পাই।
বাট ওটারটা আমার মনে হয় শরীরের কোথাও না কোথাও একটা ক্ষতি করে। তো কিরকম ক্ষতি করে ওটা যদি আপনি বলতে পারেন, যদি আপনি অ্যাওয়ারনেসটা ছড়াতে পারেন তাহলে খুব ভালো হয়। কেন কি অনেকজন জানে না এই ব্যাপারটা নিয়ে। দেখুন বিষয়টা হচ্ছে আমাদের সকলেরই একটা বায়োলজিক্যাল ক্লক আছে শরীরে। আচ্ছা, তো এই বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী আমরা দিনের বেলা ঘুমোই, সরি দিনের বেলা আমরা কাজবাজ করি, হ্যাঁ, রাতের বেলা ঘুমোতে যাই। তো এইভাবে হয়। কিন্তু যখন এই বায়োলজিক্যাল ক্লকটাকে আপনি সম্পূর্ণ 360 অ্যাঙ্গেলে উল্টে দিচ্ছেন, তখন কিন্তু শরীরে কোনোদিনই পজিটিভ ইমপ্যাক্ট সেটা দেয় না। কল সেন্টার বা বিভিন্ন রকম ফিন্যান্সিয়াল যেগুলো বাইরের দেশে কাজ হয়, তাদের অনেক সময় এই সাইকেলটা উল্টো। কিন্তু সেক্ষেত্রে যদি উল্টো হয় তাহলে ইনডাইজেশন এর প্রবলেম বা হেলথ ইস্যুস দিস আর ভেরি কমন, এগুলো থাকবেই। ঠিক আছে? এগুলো থাকবেই। তো সেইজন্য আমরা চেষ্টা করবো এটাকে যতটা পসিবল এভয়েড করার। তার কারণ হচ্ছে আপনি হয়তো ২-১০ হাজার টাকা পেয়ে যাচ্ছেন। এটা দিস ইজ অলদো ইট ইজ ইওর পার্সোনাল চয়েস। বাট এটা পেয়ে যাচ্ছেন কিন্তু পরবর্তীকালে এগুলো কিন্তু খুব খারাপ নেগেটিভ ইমপ্যাক্ট দেয় আপনার শরীরের জন্য। যোগাটা ট্রুলি একটা লাইফ চেঞ্জিং হ্যাবিট হতে পারে? ডেফিনেটলি রেগুলার প্র্যাকটিস অফ যোগা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের জীবনশৈলীটাকে ঠিক করে। লাইফ আজকাল তো যা ডিজিজ পাই দেয়, মানে দোজ আর ডিরেক্টলি প্রপোজাল টু দি লাইফস্টাইল। জয়েন্ট প্রবলেমস আজকে ধরুন বেশিরভাগ। না আজকে ধরুন ডায়াবেটিকের প্রবলেম কমন, হাইপার টেনশন বা হাই বিপির প্রবলেম হ্যাঁ, কমন, থাইরয়েডের প্রবলেম, ঠিক আছে, পিসিওডি পিসিওএস এর প্রবলেম, বিভিন্ন রকম হরমোনাল প্রবলেম, মেনস্ট্রুয়াল এর ক্ষেত্রে প্রবলেম। সো এই প্রবলেম গুলো কোথা থেকে, দিস আর ডিরেক্টলি প্রপোজাল টু দি লাইফস্টাইল। আমরা যদি লাইফস্টাইল ওই তিনটে যেটা বললাম, রেস্ট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর নিউট্রিশন, এই তিনটে যদি ঠিকঠাক রাখি সেক্ষেত্রে আমরা দুম করে অসুস্থ হবো না। আর এখন আমরা লাস্টে চলে এসেছি আমাদের পডকাস্টে। আপনি যদি দর্শককে একটা মেসেজ দিতে পারেন যে কি করে ফিট থাকা যায়, মানে হেলদি থাকা যায়, সুন্দর থাকা যায়, তাহলে আপনার মেসেজটা। দেখুন হেলদি থাকার গুরুমন্ত্র তো আপনাদের আগেই দিয়ে দিয়েছি, ঠিক আছে। এইবারে স্পেশালি ইয়াংস্টারদের আমার যেটা বলার সেটা হচ্ছে বি ট্রু টু ইয়োরসেলফ। মানে আমরা এখন যেরকম সিচুয়েশন দেখছি, ইফ আই টক অ্যাবাউট দি বেঙ্গল স্পেশালি, তো এখানে যেরকম সিচুয়েশন দেখছি সেখানে সব থেকে ইম্পর্টেন্ট যে বি ট্রু টু ইয়োরসেলফ। দেখুন আপনি আপনার কাছের মানুষটাকে ধোকা দিতেই পারেন বা অন্য মানুষটাকে ধোকা দিতেই পারেন, কিন্তু আপনি আয়নার উল্টো দিকে যে মানুষটাকে দেখছেন সেই মানুষটাকে কখনো ধোকা দিতে পারবেন না। তিনি আপনার সবকিছু জানেন। তো এটা খুব ইম্পর্টেন্ট যে নিজের থেকে সঠিক থাকা, যে যে কাজটা আমি করছি দিস ইজ জাস্টিফাইড অর নট। তো এটা যদি আমরা নিজেদেরকে প্রশ্নটা করতে পারি, তাহলে আমার মনে হয় যে হাফ অফ দি অন্যায়, মানে 90% অফ দি মানে যেগুলো জাস্টিফাইড নয় সেগুলো কিন্তু কমে যেতে পারে। ঠিক আছে? তো এটা করলে আমার মনে হয় উম, আমার মনে হয় অনেক বেশি কাজ হতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ অনির্বাণ স্যার। থ্যাংক আজকে ইউ সো আমরা মাচ। এখানে শেষ করছি। আপনারা নিশ্চয়ই ভিজিট করবেন বিকশিত জীবনে, দি বিকশিত জীবনে। থ্যাংক ইউ। আমাকে ডাকার জন্য ধন্যবাদ। আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন। আরো কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন, তারপরে আমরা আছে আনসার করবো। থ্যাংক ইউ।